প্লিজ জানান যে আপনি কোথা থেকে এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি ইফতেখার, এসেছি গুলশান ২ থেকে। আর রেডিও ফুর্তি ভূত এফএম এর সকল শ্রোতা বিন্দুদের আমি অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি, যেহেতু আমি থাকতে পারছি না। জি, আর আসলে আন্তরিক একটা ভালোবাসা, সবকিছু মিলিয়েই কিন্তু আশাটা জি। আপনি খুব ভালো করে বলে দিয়েছেন। হুম, আসলে চলে যাচ্ছে একটু পরেই। জি। আর ভূত এফএমটা শুরু হয়েছিল সেই ২০০৮ এ, না রাসেল ভাই? বসে। ১০ সেই ১৩ই অগাস্টে। জি, এখন থেকে সেই থেকে কিন্তু যাত্রা শুরু করে অবিরতভাবে চলছে, ঠিকভাবেই চলছে। জি। সেটাই আরকি। আর সেটাই সব সব শ্রোতা বন্ধুদের কাছে এটাই আরকি শেয়ার করা যে আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু ফিল করতে পারি আমরা। আমাদের অনেক ইন্দ্রিয় গ্রাহ্য অনেক কিছু হতে পারে না, যেটা কিনা আমাদের বিশ্বাসের বাইরে। বাট এর মধ্যেও লজিক্যালি চিন্তা করেও কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু খেই হারিয়ে ফেলি। তো এই পৃথিবীতে অবশ্যই কিছু না কিছুর যেটা এক্সিস্টেন্স বলেন অথবা এর কোনো পরিচয় আছে বলেন, এটা আছে, আমাদের ধর্মেই আছে, জিন অবশ্যই থাকবে। তো এটাই আরকি বলা আরকি, মেইনলি এইগুলোই শেয়ার করা। আর যেহেতু অসুস্থতার ওই সময়তে ছিলাম, পরবর্তীতেও আপনি বলেছিলেন অনেক কথা, আমার দোয়া চেয়েছিলেন আমার জন্য দেশবাসীর কাছে। তো সবকিছু মিলিয়ে আরকি, এই আরকি। ওকে। আপনার কোনো এর মধ্যে কোনো ঘটনা ঘটেছে এরকম কোনো হ্যাঁ, কি? জি, রাসেল ভাই, এর একটু মধ্যে তো শুনতে চাই। অনেক ঘটনাই ঘটে গেল। বড় একটা অপারেশন হলো, কোমায় চলে গেলাম। ২ ঘন্টা অপারেশন হওয়ার পরে কোমায় কিভাবে গেলাম সেটা হচ্ছে ভালোমতো আমি এখনো বুঝিনি যে কোমায় গিয়েছিলাম। যাই হোক, এরপরে কোমা থেকে দেখতাম, স্বপ্ন দেখতাম, যেটা আগেই বলেছিলাম, দুঃস্বপ্ন দেখতাম। তো ঘটনা এটা না, এটার থেকে ভালো একটা ঘটনা আমার মনে হয়, আ সবচেয়ে বড় ঘটনা যে ওই চেন্নাই থেকে আসার পরে আমি এখানে কিছুদিন চলাফেরা করতে, করতে একজন ইসলামিক স্কলার, নামটা বলছি না স্বভাবতই, ভাইয়া নাম বলতে মানা করছেন। হঠাৎ করে একদিন জিজ্ঞেস করল যে, "ইফতেখার, তোমার শরীরটা ভালো নাই?" আমি বললাম, "না, না, ঠিক আছে, জ্বর আছে দাদা, কোনো সমস্যা নেই।" আমি খ্যাতনামা একটা হসপিটালে যেয়ে ভর্তি হয়ে পরের দিন, ২য় দিন পরে যাই, দেখি যে আবার সেই রকম ভালো মতোই অসুস্থতা ফিরে আসছে। তো আমার অসুস্থতার পিছনে কিন্তু নানা জনের, আমার কিন্তু, আমি বাইরে কাজ করি, আপনি বলছেন, আমি হুম, তো হুম, হুম। বলতে আসলে চাচ্ছি না। তো এমনকি ডক্টর বিল্লাল সিলিসদেরও ধারণা এটা খুব সম্ভবত শুধুই শারীরিক অসুস্থতা না, যেটা আচ্ছা, যেটা বলা আচ্ছা, হয়ে থাকে আরকি। আচ্ছা, 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 আচ্ছা। মানে এটা উনারা কি গেস করছেন? এটা গেস করছেন হচ্ছে শুধুমাত্র কালো জাদু। কালো জাদু। কালো জাদুটা হচ্ছে ২ রকমের হয়। আমরা কিন্তু অনেক সময়, হুম, আসলে হুম, ভাই খেয়াল করবেন, আমরা ছোট বন্ধুদের বলছি, আমরা কিন্তু অনেক সময় মোনাজাত করার সময় হুম। অনেক সময় বলি যে জিন শয়তান, মানুষ শয়তান, এগুলো থেকে আমাদেরকে রক্ষা করা হোক। রাইট। হ্যাঁ? হুম, তো জিন শয়তানও কিন্তু সে ইচ্ছা করে, কিন্তু সে শয়তান তো জিনই। সে ইচ্ছা করে কিন্তু অনেক সময় ক্ষতি করতে পারে মানুষের। হুম, হুম, তো আ বড়, বড় স্কলারদের ধারণা খুব সম্ভবত বড় কিছুই আরকি বেশি মাত্রায় আক্রান্ত করে ফেলেছে। এখন দুই পদ্ধতিতেই চিকিৎসা হচ্ছে। আমি এখন মেইল্যান্ডে যাচ্ছি। দেখা যাক। সবার কাছে দোয়া চাচ্ছি আপনার মাধ্যমে। এই আরকি। আচ্ছা। এর মাঝখানে ভয় পাওয়ার মতন কোনো ঘটনা কি ঘটেছিল? ভয় পাওয়ার থেকে চমকিয়ে যাওয়াটা বড় ছিল। ওই যে বললাম যে ভাইয়া, যে ওরকম কোমাতে চলে যাওয়ার পরে যেই স্বপ্ন দেখলাম, স্বপ্ন হুম, হুম, দেখে ওই উদ্ভট স্বপ্নের মধ্যে বলেছিল যে আমার খুব নিকটস্থ, তোকে তো কিছু করতে পারছি না, তো নিকটস্থ কোনো আত্মীয় অবশ্যই আমি ক্ষতি করব। তো হুম, খুব দ্রুতই আমার খুব কাছের একজন, মানে মানুষ আমাকে যিনি বড় করেছেন, আমার আ উনি মারা গেলেন। ওর হুম, মধ্যেই আরকি আমি আসলাম একটু সুস্থ হয়ে। সবকিছু মিলে আরকি হতভম্ব অবস্থা। আমি স্বপ্নের মধ্যে দেখছি কোমাতে আছি। হুম, তার ঠিক জাগ্রত হওয়ার পরে, যেখানে কিনা ডাক্তাররা খুশি হচ্ছে, আমাকে আমার আত্মীয়স্বজনরা কোনো ভালো সংবাদ দিতে পারছে না। হুম, 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 হ্যাঁ? হুম, পরিবারে আরেকটা দুঃসংবাদ চলে এসছে। তো আমরা এভাবে করে নানাভাবে আগেও বলেছি। এভাবে করে চলে আসছি। আমরা কিন্তু পড়ছি। মানে সমস্যার মধ্যে পড়ছি, আবার উঠে আসছি। হুম, এখন ওই যে মাঝে মধ্যে কিন্তু বলা হয়ে থাকে যে গা সওয়া হয়ে যায়। হুম, হুম। গা সওয়া ব্যাপারটা আমাদের মধ্যে মনে হয় বেশি চলে আসছে। তবে আমি আপনার মতনই বলব রাসেল ভাই, যে কাউকে বিশ্বাস বা অবিশ্বাস করতে বলছি না। কিন্তু প্রতিটা ধর্মগ্রন্থে যদি আপনি দেখেন, আমাদের কিন্তু একটা জিনিসকে বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে আ আমাদের বাইরেও কিন্তু কিছু জিনিসের এক্সিস্টেন্স আছে। আচ্ছা, এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। আচ্ছা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইলো। আপনি সুন্দরভাবে
চিকিৎসা শেষ করে আবারও ফিরে আসুন, সেটাই আমরা কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ এই অল্প সময়ের মধ্যেও এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। টোটাল প্লেজার ইজ মাইন রাসেল ভাই। আসলেই আপনার এই শোটার জন্যই আসলে বিশেষ করে আসা, যে সবার মাধ্যমে পরিচিত হওয়া, এবং এটার মতো অনেক কিছু হতে পারে বাংলাদেশে, বাট আপনারা তো শুরু করেছেন, এটা তো আমরা দেখছি। এটাই আর কি, এই প্রশংসা স্তুতি বাক্যটা হয়তো দেওয়া হতে পারে না, অনেক সময় দিতে পারি না, এই জন্য আর কি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমরা সত্যিই আমরা অনার্ড, আমরা অনেক থ্যাঙ্কফুল আপনার প্রতি। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি তো বলেই দিয়েছি আপনি চিটাগং থেকে এসেছেন। চিটাগং এর কোথা থেকে এসেছেন যদি বলেন, কারণ আমাদের চিটাগং এর অনেক লিসনার দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন। সো আপনি যদি জানান যে কোথা থেকে এসেছেন তাহলে আরো বেটার। এক সেকেন্ড, আরেকবার বলতে হবে। রাসেল ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমার বেড়ে ওঠা, বড় হওয়া, আমার পড়াশোনা সবকিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। আজ আমার সাথে এসেছেন আমার ওয়াইফ নুসরাত জিনিয়া। তো রাসেল ভাই, আমি বেশ কয়েকটা গল্প, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। জি। তো রাসেল ভাই, আমার যে প্রথম এপিসোড সেটি হচ্ছে আমার নিজের জীবনেই ঘটে যাওয়া। জি। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি তখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 3য় বর্ষের ছাত্র। জি। তো আমার বেশ কয়েকটা টিউশনি ছিল, আর স্বভাবতই একটু রাত করেই আমি টিউশনিতে যেতাম। তো ওদিন আমার প্রথম টিউশনিটাতে আমি একটু রাত 8:30টার দিকে রওনা দিই। তো টিউশনিতে যে আমার স্টুডেন্টকে পড়ানোর সময় পর্যন্ত এবং টোটালি সবকিছু শেষ করতে করতে প্রায় রাতের 10টা কিংবা 10:30টার মতো হয়। তখন স্টুডেন্টের মা বলে যে আজ আপনি খেয়ে যাবেন, যেতে পারবেন না। তো অনেক জোরাজুরি এক পর্যায়ে রাসেল ভাই আমি আর না করে নিই, কারণ হলে এসে আবার আমাকে পাউরুটি কলা এসব খেতে হবে, আমার কাছে চরম অখাদ্য। যাই হোক, ওকে। শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ভরপেট খেয়ে আমি বের হলাম রাস্তায়। ততক্ষণে নিয়ার অ্যারাউন্ড 12। তো রাস্তায় এসে রাসেল ভাই আমি যখন হাঁটছি, হঠাৎ দেখলাম মানে আমার শরীরটা যেন কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। মানে আমার পার সামনে চলছে না। আমি খুব নিজেকে খুব নিজের মতো করে রাখতে পারছি না। আচ্ছা। চারদিক থেকে ভয়ঙ্কর কেমন যেন শব্দ আমার কানে বেজে আসছে, শোষের শব্দ হচ্ছে। তো আমি রাসেল ভাই অনেক জোরে চিৎকার করে আওয়াজ করার চেষ্টা করছি, কিন্তু আমার কোনো আওয়াজ বেরোচ্ছে না। সামহাউ কে যেন আমার আওয়াজগুলো খেয়ে ফেলছে। তো এক পর্যায়ে এভাবে করতে করতে রাসেল ভাই আমি কি করব না করব অনেক কষ্টে একটা ছোট একটা মেঠোপথ ছিল, ওটা আমি পার হয়ে চলে আসি। এরপর রাসেল ভাই আমি একটা রেল লাইনে উঠি। রেল লাইনে ওঠার পরে মনে হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভয়টা পেলাম। একটা বুড়ি চারদিকে সাদা শাড়ি পরা, 4 হাত পা দিয়ে আমাকে কাছে কাছে ডাকছে, আয় আয় বলে ডাকছে। 4 হাত পাতার। 4 হাত পা 4 দিয়ে। হাত পাই থাকে, হ্যাঁ, কিন্তু তো মানে ক্রলিং করার মতো কিছু করছিল, কলিং করার মতো ছিল না রাসেল ভাই, ও দেখতে ছোটখাটো ছিল, 4 হাত পা দিয়ে কেন যেন আমাকে মনে হচ্ছে যে আয় আয় বলে হাত পা দিয়ে ডাকছে। হ্যাঁ। আচ্ছা। তো রাসেল ভাই আমি আবার নেক্সট টাইম বুঝে ওঠার জন্য আবার ফের তাকালাম, তখনই দেখি না, আসলে ওইটা একটা রেল লাইনের পাশে অনেক সময় লেখা থাকে 20 কিলো 22 কিলো কিংবা 0 কিলোমিটার দূরত্বটা লেখা থাকে। তো মনে একটু সাহস পেলাম যে না, আমি হয়তো লোহার মাঝখানে এসছি বলেই অনভিপ্রেত যেই চরিত্রটি আমার সাথে ছিল, কিংবা যে আগন্তুক কিংবা যে ভূতটি আমার শরীরের সাথে মিশতে চেয়েছিল, অনেকটা ঘাবড়ে গিয়েছিল। তো যাই হোক, আমি রেল লাইনের মাঝখান দিয়ে আস্তে আস্তে একটা পিচ ঢালা রাস্তার মধ্যে চলে আসি। তো ওখানে দেখি একটা দোকান খোলা, মনে একটা সাহস আসলো। জাস্ট একজন দোকানদারে বসে আছে, একটা বাতি জ্বালানো। তো আমি খুব একটা স্মোকিং না করলেও ওই দিন আমি একটা সাহসের কারণেই একটা সিগারেট নেই এবং একটা সিগারেট জ্বালাই। তো রাস্তা দিয়ে হাঁটছি, ততক্ষণে রাত প্রায় 12:30টার মতো, 12:30টার চেয়ে বেশি। তো হাঁটতে হাঁটতে রাসেল ভাই দেখলাম আমার পিছনে 8-10টি কুকুর আমার পিছন পিছন আসছে। আচ্ছা। খেয়াল করলাম পিছনে কুকুর, বাট ছায়াগুলো অনেক দূর পর্যন্ত যাচ্ছে, যত দূর যাওয়ার কথা না, এবং আকাশে কোনো চাঁদ কিংবা জ্যোৎস্না ছিল না যে কুকুরগুলোর ছায়া সামনে পর্যন্ত যাবে। তো সে পর্যায়ে আমি একটু বেশি ঘাবড়িয়ে যাচ্ছি, পিছন ফিরে দেখলাম কুকুর আছে, সামনে অনেক দূর ছায়া। তো আমি হাঁটছি, আবার পিছনে কুকুর দেখছি, দুইটাকে আমি ম্যানেজ করার চেষ্টা করছি। এক পর্যায়ে দেখলাম পিছনে কোনো কুকুর নেই, বাট ছায়াগুলো কিন্তু আমার সাথেই আছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যখন আমি আমার ছায়া দেখি, কুকুরের ছায়া দেখি না, আবার কুকুরের ছায়া দেখি, আমার ছায়া দেখি না। তো এরকম করতে করতে রাসেল ভাই আমি আলটিমেটলি
ক্যাম্পাসে প্রবেশ করি। ক্যাম্পাসে প্রবেশ করার পর চিটাগং ইউনিভার্সিটির একটা সেন্ট্রাল ফিল্ড আছে, তো ওই ফিল্ডটার পাশেই অনেক মানে বিভিন্ন নানা বাজে কথা কিংবা ভূত প্রেত কথাগুলো একটু বেশি শোনা যায়। তো আমি মাঝখানে কিছুটা বেটার ফিল করছিলাম। ওখানে আসার পর দেখি চারদিক থেকে মানে ভয়ঙ্কর শব্দ এসে আমাকে ক্রাশ করার চেষ্টা করছে। মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে একটা ভ্রমণের দল কিংবা মৌচাক মানে যেরকম ছুঁড়ে আসে তেড়ে আসে ওইভাবে আসছে। তো রাসেল ভাই আবার হঠাৎ করে আমার মানে সাউন্ডটা স্টাক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমি অনেক জোর করে চিৎকার করার কিংবা গান করার চেষ্টা করি আমার ভয়কে কাটানোর জন্য, কিন্তু মানে আমি গান কিংবা কোনো শব্দই করতে পারি না। চারদিক থেকে শব্দগুলো এসে আমাকে কেন জানি চেপে মানে পিচঢালা রাস্তার উপর বসাই দিচ্ছিল এবং আমি আর না পেরে বসেই যাচ্ছিলাম। এরপর আমি চিন্তা করলাম, মানে চিন্তাটা করার সুযোগ হচ্ছিল যে আমি যদি বসে যাই হয়তো আমি মানে এখানেই আমি শেষ। তারপর আমি কেমন যেন একটা শব্দ করে অনেক জোরে মানে যতটুকু শক্তি ছিল দৌড়ানোর চেষ্টা করলাম। এরপর আমি যতটুকু ভালো হওয়ার পর শুনেছিলাম আমি একটা গার্ড ঘরে এসে পড়ে যাই এবং আমার যখন চেতনা ফিরে তখন আমি হলের আমার রুমে শুয়েছিলাম। দেখি আমার সামনে অনেক লোক। মানে এরপর রাসেল ভাই কিছুদিন আমি মেডিকেলে ছিলাম, মানে আমাকে মেডিকেলে থাকতে হয়েছিল। আমার মানসিক যে প্রবলেম ছিল ওগুলা কাটানোর জন্য কয়েকদিন মেডিকেলে থাকি। এই ঘটনার জি। মানে পরবর্তী যে মানে জি, এফেক্ট আর কি। জি জি রাসেল ভাই তাই। ওকে, তারপর আপনি এখন মোটামুটি সুস্থ আছেন? এখন সুস্থ। ওকে, আপনার সাথে আপনার ওয়াইফ আছেন? আমার সাথে আমার ওয়াইফ হ্যাঁ, আমরা আছে। একটু কথা বলে শুনি আমরা। আচ্ছা, এই যে আরেকটা মাইক্রোফোন আছে আমাদের কাছে, সেটা দিয়ে আমরা শুনি। হ্যাঁ, আপনার নামটা একটু আমরা শুনি এবং আপনি তো আপনি একটু আমাদের জানান। আগে নামটা শুনি। আমার নাম হচ্ছে নুসরাত দিনিয়া। নুসরাত, আপনি জানতেন যে আপনার হাজবেন্ডের এই যে সাথে এই সমস্ত ঘটনাগুলো যে ঘটেছিল এগুলো আপনার জানা ছিল? হ্যাঁ, আমাকে বিয়ের পর কিছুটা আচ্ছা, বিয়ের পরে কিছুটা বলেছে। বিয়ের পরে আর কোনোদিন ভয় পেতে দেখেছেন? না না, সেরকম কোনো ভয় পাই নাই। মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখলে হয়তো চিৎকার দেয় রাতের বেলা। সেটাও কি ভাইয়া আপনার কি আসলে ওই আগের ঘটনার পরিপ্রেক্ষিতেই আপনি দুঃস্বপ্ন দেখেন এরকম কিছু? আসলে ভাই যেটা ব্যাপারটা অনেক কুশল ছিল আমার জীবনে, তো আমার মনে হচ্ছে ওইটার কোনো একটা ইফেক্ট আমার এখন পর্যন্ত রয়ে যায়। আমি এখনো মাঝে মাঝে অন্ধকারে কিংবা ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠি, কারণ রাসেল ভাই টানা 4 ঘন্টা কিংবা 2 ঘন্টা আমি যে একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, তো এরপর আমাকে 3-4 দিন মেডিকেলে থাকতে হয়েছিল এবং আমাকে যথেষ্ট ওষুধও নিতে হয়েছিল। তো এখন একটু কম, বাট সামহাও আমার কাছে মাঝে মাঝে এখনো ব্যাপারটা ঘটে থাকে। ওই ব্যাপারটা ভুলে যাওয়াটা আসলে আপনার জন্য হয়তো কখনোই সম্ভব না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরেকটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি আমাদের কাছে ইমেল করেছেন একজন, আমরা সেটা পড়ব এবং যেভাবে ইমেল করেছেন সেভাবেই পড়ছি। লিখছেন, হাই রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি কিছু কারণে স্টুডিওতে আসতে পারবো না। আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে আশা করছি পড়ে শোনানো হবে। কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। আমার নাম জয়। ঘটনাটা ঘটে 2011 সালে আমাদের সাথে। আমার ভাইয়া কোনো একটা কারণে বিষ খেয়ে ফেলে এবং তাকে তখন ঢাকা মেডিকেলে অ্যাডমিট করা হয় এবং তাকে অপারেশন করার পর তাকে হলে রাখা হয়, একটা হলে রাখা হয় এবং যেখানে টয়লেটটা অনেক দূরে এবং প্রায় 5 মিনিট হাঁটা লাগে। ভাইয়ার এই অবস্থার জন্য আম্মু সারা রাত ভাইয়ার সাথে থাকে এবং আমার নানুও থাকে। রাত 2:30 বাজে, তখন আম্মু টয়লেটে যাবে আমার নানুকে নিয়ে, এবং যদি নানু চলে যায় আম্মুর সাথে তাহলে ভাইয়ার সাথে কেউ থাকবে না, তাই নানু রয়ে গেল এবং আম্মু টয়লেটের দিকে হাঁটা শুরু করলো। তো তখন মেডিকেলের প্রায় সবাই ঘুমাচ্ছে, সবকিছুই মানে শুধু কিছু মানুষ জেগে আছে আর নার্স কয়েকজন জেগে ছিলেন। তো আম্মু যখন মেয়েদের টয়লেটের দিকে পৌঁছালেন, আম্মু দেখলেন যে টয়লেটগুলো ভেতর থেকে লক করা এবং আম্মু মনে করলেন যে ভেতরে হয়তো কেউ আছে, তাই আম্মু ওয়েট করা শুরু করলেন। 10-20 মিনিট কেটে গেল, বাট কারো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না বা কেউ বেরো হচ্ছে না। তখন আম্মু আরো 10 মিনিট ওয়েট করলো এবং তারপরও কিছু হলো না। তখন আম্মু টয়লেটের ডোরটা সিম্পল একটা ধাক্কা দিল এবং ডোরটা খুলে গেল। বাট আম্মু যখন প্রথম এসেছিল তখন ডোরটা লক করা ছিল।
তখন আম্মু ভাবলো যে হয়তো ডোরটা আটকে ছিল, তাই খুলে নাই। যাই হোক, আম্মু টয়লেটের ভেতরে যখন ঢুকলো অ্যান্ড ডোরটা যখন আবারও লক করলো, তখন হঠাৎ লাইট অফ হয়ে গেল। আম্মু ভাবলো কেউ হয়তো অফ করে দিয়েছে। দেন আম্মু ডোরটা ওপেন করতে চাইলো, ওপেন হচ্ছিল না। অনেক চেষ্টা করলো কিন্তু ডোর ওপেন হচ্ছে না। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই টয়লেটে আশেপাশে কোনো কেবিন নাই এবং শুধু একটা ডেড বডি রাখার রুম রয়েছে। কেবিন হল নাই, জাস্ট ডেড বডি রাখার জন্য একটা রুম রয়েছে। আম্মু ভয় পেয়ে গেল এবং চিৎকার করলো কিন্তু কেউ আসলো না। দেন আম্মু যখন তার মোবাইলের টর্চটা অন করলো এবং পিছের দিকে ঘুরলো, আম্মু কেন যেন ওই জিনিসটা দেখার জন্য আম্মু প্রস্তুত ছিল না। আম্মু দেখলো একটা মেয়ে যার শরীরের পুরোটা রক্তাক্ত এবং তার চোখগুলো খুবই হরবল ছিল এবং এটা দেখে আম্মু চোখ বন্ধ করে জোরে চিৎকার দিল এবং চোখ খুলে দেখলো কিছু নেই। তখন আম্মু নানুর কাছে কল দেওয়ার ট্রাই করলো, বাট নেটওয়ার্কের প্রবলেমের কারণে কল যাচ্ছিল না। অনেক ট্রাই করলো, বাট কল তারপরেও যাচ্ছিল না। এত কিছুর প্রেশার আম্মু নিতে না পেরে সেন্সলেস হয়ে যায়। দেন এতক্ষণ হয়ে গেল, আম্মু না আসায় ভাইয়াকে ফেলে নানু টয়লেটের কাছে আসলো অ্যান্ড ডোর লক দেখে নার্সকে ডাক দিল। দেন নার্স কিছু মানুষ আনলো এবং ডোরটাকে ভাঙলো এবং ভেতর থেকে আম্মুকে চেম্বারে নিয়ে গেল এবং আম্মুর সেন্স ফিরল যখন, তখন আম্মুর সব ঘটনা বললো এবং নার্সরা তখন বলল যে রাতের বেলায় প্রায় সময় এই টয়লেটটাতে এমন কিছু ঘটনা আমরা শুনতে পাই। এটা ছিল আমার ঘটনা। এই ঘটনাটি পাঠিয়েছেন যিনি, তার নাম হচ্ছে এমডি তারিকুল ইসলাম জয় এবং তিনি মতিঝিল, ঢাকা থেকে ঘটনাটি পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যে আপনাদের কাছ থেকে পরবর্তীতে আমরা আরো ঘটনা পাবো। আপাতত আমরা ছোট্ট বিরতিতে চলে যাবো এবং বিরতির পরে আবারও চলে আসবো আমরা আমাদের ফেসবুক পেজ পোস্ট নিয়ে তখন আলোচনা করবো। আপাতত বিরতি নিচ্ছি। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাস্তাল আছির সাথে চলছে এই মুহূর্তে ভূত এফএম এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরো বেশি ভয়ানক উইথ গ্রামীণ ফোন এবং আপনারা চাইলে আমরা যেতে পারি বহুদূর এবং আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhwtfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর সেই সাথে আমাদের যে ফেসবুক যে ভূত এফএম পেজ আছে সেখানে আপনি আজকে ভিজিট করতে পারেন। আমাদের যে রিফ্রেশ পেজ সেখানে এই মুহূর্তে কোনো পোস্ট নেই। এটা www.facebook.com/bhutfm.russell, এইখানে যে আপনারা চেক করতে পারেন। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব এবং আপনি শুরুতে একটু প্লিজ বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। থ্যাংক ইউ ফাজল ভাই। আমি শান, এসেছি ঢাকা থেকে। জি, আজকে আমি যে স্টোরিটা শেয়ার করতে এসেছি সেটা বেসিক্যালি আমার ফ্রেন্ডের গার্মেন্টসে হয়ে যাওয়া একটি ঘটনা। থ্যাংকস টু আরজু, আমার ফ্রেন্ড। ঘটনাটি হয় আসলে মিরপুরে একটি বিল্ডিংয়ে। এটা 1 নম্বরই পড়েছে, চিড়িয়াখানা রোডে। 14 তলা বিল্ডিং। তো আমার ফ্রেন্ডরা যেটা করে যে ওরা 9 তলায় ফ্লোরটা ভাড়া নেয়, বাট ওরা ভাড়া নেওয়ার আগে এই ফ্লোরটা প্রায় 5 বছর খালি ছিল এবং কেন যে এতদিন এই ফ্লোরটা খালি ছিল কেউ জানে না, বাট ভাড়া হতো না। এটা 2014 সালের জানুয়ারি মাসের ঘটনা। তো ওরা ভাড়া নেওয়ার পরে মানে গার্মেন্টস অ্যাক্টিভিটি শুরু করার জন্য কিছু তো সাজাতে হয় বা মানে অনেক মেশিন বসাতে হয়। তো কাজকর্ম যখন চলছিল, একদিনের ঘটনা, আমার ফ্রেন্ড এবং সাথে 2টো ওয়ার্কার সহ ওরা কাজ করছে। আচ্ছা। তো লাঞ্চ আওয়ারে আমার ফ্রেন্ড যেটা করে যে নিচে যাবে লাঞ্চের জন্য, সাথে মানে একজন ওয়ার্কারকে নিয়ে যায় অন্য ওয়ার্কারের লাঞ্চটা দিয়ে দিবে। আচ্ছা। তো ওরা নিচে নামে, লাঞ্চ কিনে, অন্য ওয়ার্কারের জন্য লাঞ্চ কিনে। তো যখন ওরা ব্যাক করবে, গার্মেন্টসের নিচে এসেছে, হঠাৎ দেখে যে ওয়ার্কারকে ওরা মানে গার্মেন্টসে রেখে এসেছিল উনি নিচে দাঁড়িয়ে আছে এবং উনি বলছে যে উনি উঠবে না। কেন, কি প্রবলেম হচ্ছে ওনারা চলে আসার পরে যে ওয়ার্কার একা ছিল এই ফ্লোরে, উনি ওনার থেকে 3 থেকে 4 হাত দূরে শুনতে পাচ্ছে পেরেক ঠোকার আওয়াজ। আচ্ছা। ঠক 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 করে পেরেক ঠুকছে ধরনের আওয়াজ। তো উনি খুব ঘাবড়ে যায়
মানে এত স্পষ্ট একদম এত 3 থেকে 4 হাত দূরে কিভাবে এই ধরনের আওয়াজ হয়। তো উনি যেটা করে যে মানে প্রথমে ভাবছিল যে হয়তো আশেপাশের কোনো ফ্লোর থেকে বা উপর নিচে কোনো ফ্লোর থেকে হচ্ছে কিনা, এটা ভাবছিল, বাট আসলে সেরকম কিছু না। এটা কন্টিনিউ করার যখন মানে হচ্ছিলই, তখন উনি ভয়ে মানে ফ্লোর থেকে নিচে নেমে আসে, বিল্ডিং থেকে নিচে নেমে আসে। এরকম প্রায় ওর গার্মেন্টসটা রেডি করার জন্য 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়। এরকম হচ্ছিলই, এরকম চলছিল অনেক কিছু। ও ওয়ার্কারদের বলে এগুলি যাতে কাউকে না বলে, কারোর কাছে শেয়ার না করে। তো একটা সময় গার্মেন্টস রেডি হয়ে যায়, গার্মেন্টসের অ্যাক্টিভিটি স্টার্ট হয়। সরি, প্রথম যেটা হয়, একদিন লাঞ্চ আওয়ারটা তো সবসময় গার্মেন্টস ফ্লোর এমটি হয়ে যায়, সবাই লাঞ্চের জন্য চলে যায়। তো ওর রুমটা আলাদা, মানে ফ্লোরের মধ্যে ওর রুমটা গ্লাস করা আলাদা একটা রুম। তো হঠাৎ করে শুনছে মানে একটা মেশিন থাকে, হিট মেশিন, যেটাকে ফেব্রিক হিট করতে দেওয়া হয়। হঠাৎ করে সেই হিট মেশিনটা চালু হয়ে যায় এবং মানে এমটি ফ্লোরে কি করে সেই মেশিনটা চালু হয়ে যায়, এটা তো মানে খুব অবাক করা একটা বিষয়। ও রুম থেকে বের হয়ে আসে, এসে দেখে ফ্লোরে কেউ নেই, বাট মেশিন চলছে। এই পর্যায়ে ও সবাইকে ডাকাডাকি করে, কি ব্যাপার, কে মেশিন চালু করলো। জাস্ট ফ্লোরে 2 জন ছিল, ওদের হচ্ছে কিচেনে, আর কেউ ছিল না। তো ওদেরকে জিজ্ঞেস করা হয়, ওরা বলে যে না স্যার, আমরা তো কিচেন থেকে কেউ বেরিয়ে হইনি, তাহলে কি করে মেশিন চালু হলো। ওকে মেশিন বন্ধ করে দেওয়া হলো। পরের দিনও সেম, লাঞ্চ আওয়ারে ফ্লোর এমটি, ও রুমে বসে আছে, আবারও সেই মেশিন চালু হয়ে যায় আচ্ছা, এবং খুব বিকট আওয়াজ করে সেই মেশিনটা চলতো। মানে নর্মালি মেশিনটাতে যে ধরনের আওয়াজ হয়, নরমালের মতো ছিল না, না সেটা? আওয়াজটা অ্যাবনর্মাল ছিল। আচ্ছা, তো এরকম চলতে থাকে। এর কিছুদিন পর হুম, লাঞ্চ আওয়ারেই ফ্লোর এমটি। তো বুয়া ফ্লোরটা পরিষ্কার করছিল, যেহেতু সন্ধ্যা পরে তার বুয়া আসতে পারে না। তো ফ্লোর পরিষ্কার করছিল, 2 জন বুয়া ফ্লোর পরিষ্কার করছে, আমার ফ্রেন্ড ও ফ্লোরে আছে, সবকিছু দেখছে। তো ঝাড়ু দিচ্ছে একজন বুয়া। তো ও হঠাৎ করে শুনছে একজন বুয়া মানে কার সাথে যেন কথা বলছে, মানে বলছে, মানে বুয়া বলছে যে আমি তো ইচ্ছা করে করিনি, আমি তো ইচ্ছা করে আপনার গায়ে বাড়ি দিইনি, এরকম করে বলছে। তো ও তাকিয়ে যেটা দেখে যে ওই বুয়াটা উবু হয়ে ঝাড়ু দেওয়া অবস্থায় যেভাবে ছিল ঠিক ওভাবেই আছে, ওভাবেই কথা বলছে, বাট সে মানে সোজা হয়ে দাঁড়াচ্ছে না। এবং শেষ পর্যন্ত যেটা করে যে ডাক দেয়, বুয়া কি হলো, হুম, তুমি কার সাথে কথা বলছো। তো ও নাকি উনি মানে ওই বুয়া নাকি উঠতেই পারে না এবং ওই অবস্থায় উনি ফেন্ট হয়ে পড়ে যায়। আচ্ছা, এরপরে যেটা হয়, উনি প্রায় মানে উনি কথা বলতে পারছিল না, ওনাকে ধরে বাসা নিয়ে যাওয়া হয়। পরে 1 সপ্তাহ উনি অসুস্থ থাকেন এবং এই 1 সপ্তাহ উনি কথা বলতে পারেননি। এটা কিন্তু খুব অদ্ভুত বলেছেন আপনি, যে ঝাড় দেওয়ার যে ব্যাপারটা বললেন, হ্যাঁ, মানে এই ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। হ্যাঁ, ওনার মানে 1 সপ্তাহ পর যখন উনি নর্মাল হন, হুম। মানে উনি 1 সপ্তাহ কথা বলতে পারেননি। ওনার ফ্যামিলি যেটা করেছে যে বুয়া লেভেল যেহেতু, সো ওরা সরাসরি মানে হুজুর টুজুর এই জাতীয় কিছু আর কি করে। হুজুর মানে কি করে, ঝাড়ফুঁক করার পরে যেটা বলে হুম, যে এখানে মানে 13 জন জিনের একটা গ্রুপ আছে এই আচ্ছা। ফ্লোরটাতে। আচ্ছা, আচ্ছা, তো 1 সপ্তাহ পরে যখন বুয়া নর্মাল হয়, উনি যখন কথা বলতে পারে, তখন ওনার কাছ থেকে যেটা জানা যায়, হুম, উনি ঝাড়ু দেওয়া অবস্থায় উনি দেখতে পান যে ওনার ঝাড়ুটা একজন লোকের পায়ে বাড়ি খেয়েছে আচ্ছা, এবং ওনার হাঁটুর নিচ পর্যন্ত উনি দেখতে পাচ্ছে জোব্বা পরা, যে একদম। জোব্বা, সে জোব্বা দেখতে পাচ্ছে। এবং পায়ে বাড়ি লাগার পরেই ওনাকে জিজ্ঞেস করে, মানে ওই লোকটা, হুম, যে ওই লোকটার চেহারা তুমি দেখতে পাননি, উঁচু হতে পারছিলেন না, জিজ্ঞেস করে যে তুই কেন আমার পায়ে বাড়ি দিলি। তখন সে বুয়া বলে যে আমি তো ইচ্ছা করে দেইনি। তো ওই জোব্বা পরা লোকটা বলে যে আমি তোকে ভালো থাকতে দিব না। এরপরেই 1 সপ্তাহ উনি এরকম অ্যাবনর্মাল ছিলেন। এরপরে যেটা হয়, এর কিছুদিন পর হুম, আমার ফ্রেন্ড, ওর রুমের চাবি একটাই, আচ্ছা, ওর কাছে থাকে, অন্য কারোর কাছে চাবিটা ছিল না। ও রাতে ফ্লোর অফ করে, রুম অফ করে চলে যায়। পরদিন সকালে এসে দেখে, দরজা খুলে রুমে যখন ঢুকে, রুমের সব কিছু উলটপালট, ইভেন কম্পিউটারের কিবোর্ড পর্যন্ত নিচে পড়ে আছে, সমস্ত কাগজপত্র, ডকুমেন্টস যা কিছু আছে সব কিছু ছড়ানো ছিটানো। বাট ওর রুমে তো এন্ট্রান্স করার কোনো সিস্টেমই নেই, যেহেতু চাবি শুধু ওর কাছেই আছে। হুম, তো সবাইকে ডাকাডাকি করে, কি ব্যাপার, কি হলো, এটা কিভাবে সম্ভব। ফ্লোরের সিকিউরিটি গার্ডদেরকে ডাকে। তো গার্ডরা পর্যন্ত বলে যে স্যার, আসলে আপনারা তো সন্ধ্যার পরে সবাই রাতে চলে যান, হুম। এখানে যে রাতে কি হয় এটা শুধু আমরাই জানি। আমরা যে কত কষ্ট এখানে থাকি এবং কত দোয়াদুরি করে যে কত ভয়ের মধ্যে এখানে থাকি, এটা আসলে আর কেউ জানে না। আপনারা শুনতে পান নাকি যে ফ্লোরের মধ্যে মেশিন টানাটানির আওয়াজ, হাঁটার আওয়াজ, এটা regular, এটা regular, রেগুলার প্রতিদিনই চলছে। আচ্ছা, আচ্ছা, শেষ পর্যন্ত যেটা হয়, মানে লাস্ট যে ইনসিডেন্টটা ঘটে, হুম, একদিন এরকম লাঞ্চ আওয়ারেই ফ্লোরে হঠাৎ করে সেই মেশিনটা চালু হয়ে যায় হুম,
এবং বিকট আওয়াজে হঠাৎ করে মেশিন চালু অবস্থা চলছে মেশিন বন্ধও হয়ে যায়। আচ্ছা এরপরে যেটা দেখা যায় মানে যখন লোক ডেকে আনা হয় দেখা যায় যে মেশিনের ভিতর যে নেট থাকে প্রেগনেন্ট হিট দেওয়ার জন্য সেই নেটটা সম্পূর্ণ মানে দোমড়ানো মোছানো, যেটা একটা মানুষের পক্ষে করা সম্ভব না। এরপরে তো আর মানে সব ওয়ার্কাররা ভয় পেয়ে যায় এই ধরনের অ্যাক্টিভিটিসের ফলে। আস্তে আস্তে ওয়ার্কাররা চলে যেতে থাকে, অনেক ওয়ার্কার কাজ করতে চায় না সেখানে। আচ্ছা তো অন্য কিছু প্রবলেম হতো, যেমন ওদের ওয়াশরুমে অনেক ওয়ার্কারই ফেন্ট হয়ে যেত, গেলেই ফেন্ট হয়ে যেত। আচ্ছা তো এরপরে যেটা হয় মানে ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হতো কি হয়েছিল বা কি হলো বা কি, তখন ওনারা বলতো যে একটা পর্যায়ে যেটা হয় যে ওয়াশরুমে ঢোকার পর হঠাৎ করে ওনার স্ট্যাচু হয়ে যায়, মুভ করতে পারে না, তারপরেই মানে যখন মুভ করে তখনই ফেন্ট হয়ে যায়। এরকম অনেকের সাথেই হয়েছে, প্রায় 10-15 জনের মানে কাছে জাস্ট এরকম হয়েছে। ওয়াশরুমে যাওয়ার পরেই আর হাত পা কোনো কিছু চলে না। হ্যাঁ, আর কিছুই চলে না, ফেন্ট হয়ে যায়। আচ্ছা ওকে, কিন্তু এটা কোনো সমাধান এখনো পাওয়া যায়নি, রাইট? না, শেষ পর্যন্ত সমাধান হয়েছে। যেটা আচ্ছা। হয়েছে যে এরপরে ওরা একটা হুজুর নিয়ে আসে, হুজুর নিয়ে আসার পরে মাঝখানে এর আগে অন্য হুজুর এসেছিলেন, ওনারা বলেছেন যে এখানে আসলে কিছু করা সম্ভব না। এখানে 13 জনের একটা ওই মাঝখানে যে হুজুর এসেছিলেন উনিও সেম কথাই বলেছেন যে এখানে 13টা জিনের একটা গ্রুপ আছে, যার এখানে আগে ছিল অনেকদিন যাবত, এবং আপনারা চলাফেরা করার কাজ করা শুরু করার পর থেকে ওনাদের ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আপনাদেরকে আসলে এই ধরনের প্রবলেম হচ্ছে আপনাদের সাথে। লাস্ট যে হুজুরটা নিয়ে আসা হয় উনিও ঠিক সেম এই কথাটাই বলে, এবং উনি শেষ পর্যন্ত জায়গাটাকে বন্ধ করে দেন দোয়া দুরুদ পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো ইনশাল্লাহ। আমি তো হচ্ছে ফেসবুকে অনেকেই আমাদেরকে নক করছেন এবং অনেকে লিখছেন আমাদেরকে যে আমাদেরকে অনেকে এখানে লিখছেন যে ফেসবুকে আজকের ঘটনাগুলো নিয়ে, এবং আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ হাসান আমাদের এখানে লিখেছেন, তারপর রনি আমাদের এখানে লিখেছেন, পেইনফুল বয় ইকবাল আমাদেরকে লিখেছেন, এবং আমাদেরকে তিনি একটা অদ্ভুত কথা বলেছেন যে আগে তিনি মামাকে নিয়ে সঙ্গে নিয়ে শুনতেন, এখন তিনি একা শোনেন, আগে ভয় লাগতো না এখন ভয় লাগে। ওকে, আপনারা ট্রাই করতে পারেন অনেকেই এই ব্যাপারটা, একা শোনার একটা আয়োজন করে শোনার কিন্তু একটা ব্যাপার আছে, হ্যাঁ, যে সবকিছু গুছিয়ে নিয়ে শান্তি মতো শোনার যে ব্যাপারটা, এইটা একটা ব্যাপার কিন্তু, রাইট? এটা একটা ব্যাপার। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার আরো একবার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আমি আপনার ঘটনায় যাব। আমি হচ্ছে, আমার নামও রাসেল, Right. রাসেল কিংবা রাসেল রহমান নামেও কিছু কিছু সময় পরিচিত। ওকে, তো আমার এরপরের কাহিনীগুলো একটু বিচিত্র, খন্ড খন্ড অংশে আমি এগুলোকে সাজিয়েছি। তো রাসেল ভাই, আমি আগেই বলেছিলাম আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা, আমার ক্যাম্পাস সবকিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস নিয়ে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস নিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে রাতের বেলা ওখানে যেসব গার্ডরা দায়িত্ব পালন করেন, প্রায় সময় আগন্তুক কিংবা অন্য কেউ এসে কিংবা একটা অজানা আওয়াজ এসে তাদের কাছে প্রেসের চাবি চায়, এবং চাবি ওরা দিতে যদি দেরি করে দেখা যাচ্ছে ওদের কোনো প্রবলেম করে কিংবা কোনো সমস্যা করে, তো গার্ডরা মানে ঝামেলার এড়ানোর জন্য চাবি দিয়ে দেয় ওরা, এবং কিছুক্ষণ পরে খেয়াল করে। যারা আসেন তারা কারা? সাধারণ মানুষের মতোই? আসলে সাধারণ মানুষের রূপ ধরে আসে, কিন্তু এরা সাধারণ মানুষ না। না, আচ্ছা, কেমন করে বুঝলো যে সাধারণ মানুষ না? মানে দেখতে বা আচার আচরণে কোনো কি পার্থক্য আছে? একটু পার্থক্য আছে, কারণ ওদের শব্দ শোনা যায় কিন্তু শরীরের অবয়বটা গার্ডরা কখনোই বুঝতে পারে না। ওকে, তো ওরা চাবি দেওয়ার পর চাবিটা হঠাৎ ওখান থেকে গায়েব হয়ে যায়, এবং কোনো দরজা খোলা হয় না, বাট ভিতর থেকে প্রেস চলার শব্দ শোনা যায়। আচ্ছা, ভিতরে প্রেস একটু চলে, আমরা এবং মেশিন এইটা না- শুনলাম এবং এখন প্রেসের এই ব্যাপারটা ঘটছে। আচ্ছা, ওকে, দুই জায়গায়। আপনার ঘটনাটা হচ্ছে মিরপুরে আর এটা হচ্ছে চট্টগ্রামে, হ্যাঁ, তারপরে রাসেল ভাই, প্রেস চলে এবং টানা ফজর আজান পর্যন্ত প্রেসটা চলতে থাকে। ফজরের আজান ফজর আজান পর্যন্ত। আজানের পরে কি থেমে যায়? আজানের পরে রাসেল ভাই এটা অটোমেটিক্যালি থেমে যায়। কি প্রিন্ট হয় এটা? প্রিন্ট হয়, হ্যাঁ, এটা একটা এটা- এই রহস্যজনক জিনিসটা ব্যাপার। আসলে অনেকটা ফাইন্ড আউট করা না গেলেও, হুম, তো যতটুকু আমাদের ওখানকার মানুষেরা মনে করে যে জিনদের মধ্যে পড়াশোনা হয়, পড়ালেখা হয়, তো অ্যাজ ইউজুয়াল আমাদের চ্যানেল এটা আপনাদের ওই এলাকার মানুষজন মনে করেন? মনে করে, হুম। এবং গার্ডরাও তাই মনে করেন। আমাদের জন্য যেমন প্রশ্ন কিংবা বই কিংবা ডায়েরি কিংবা ক্যালেন্ডার কিংবা ম্যাগাজিন, মানে আমাদের যে সমস্ত প্রিন্টের কাজ আছে ওনাদেরও এরকম অনেক কিছু প্রিন্টের কাজ থাকতে পারে, এটাই আপনাদের এলাকাবাসী যারা আছেন তারা মনে করেন। আচ্ছা, আরো কি ঘটনা আপনাদের হ্যাঁ, মনে অবশ্যই ঘটে? আছে। এরপরে আমি আমাদের সেন্ট্রাল মস্কের একটা কাহিনী বলছি। আমাদের সেন্ট্রাল মস্কে নিয়ে মানে
যেসব গার্ডরা দায়িত্ব পালন করেন ওনাদের মুখ থেকেই শোনা। তো ওনারা যখন রাতে দায়িত্ব পালন করেন, নিচে ওরা দায়িত্ব পালন করেন, উপরে শোনা যায় অনেক মানুষ দূরাচ্ছে শব্দ হচ্ছে। তো ওরা কে বা কারা আসছে জানার জন্য যখন উপরে যায় দেখে একদম প্রচন্ড নীরব, কোনো দৌড়াদৌড়ির শব্দ নাই, সবকিছুই শুনশান। তারপর ওনারা যখন আবার উপর থেকে নিচে আসেন দেখা যাচ্ছে যে আবারও দৌড়াদৌড়ি, আবারও শব্দ। এই জিনিসটা ক্রমাগত চলতেই থাকে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওই সেন্ট্রাল মস্কের মিম্বরের উপরে মসজিদে একটা যত পাওয়ারফুল লাইটই দেওয়া হোক, সর্বোচ্চ লাইটই 1 থেকে 2 ঘন্টা, এরপরে এটা ফিউজ হয়ে যায় কেন কারণ ছাড়াই? কোনো কারণ ছাড়াই। এই মানে যে ইলেকট্রিসিটি আছে সেটা ফ্ল্যাকচুয়েট বা কিছু না, মানে ফ্ল্যাকচুয়েট এই জাতীয় কোনো ঘটনা হয় না। এটা সর্বোচ্চ 1 ঘন্টা থাকবে, পরে লাইটটা অটোমেটিক ফিউজ হয়ে যায়। এবং এই ঘটনা টিল নাও সত্য। আমার মনে হচ্ছে রাসেল ভাই কোনো এক সময় যদি আপনি যান, আপনি নিজেও একটা লাইট ওখানে লাগিয়ে দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এটা আমাদের দেখার খুব ইচ্ছা, এবং আমরা একটা ভিডিও করতে পারি আমরা, এবং দেখতে পারি যে সবকিছু ঠিক আছে কিনা। আমরা সিরিয়াসলি আমরা ইন্টারেস্টেড, যদি সেটা সম্ভব হয়। মোস্ট ওয়েলকাম, আপনি চলে আসেন। আমার মনে হচ্ছে আপনি নিজে নিজে পরীক্ষা করে দেখলে ব্যাপারটা আরো হ্যাঁ সেটাই, এবং সবাইকে আমরা দেখাতেও পারবো সেটা। ওকে, আমরা মাঝখানে আপনাকে একটু থামাই। সেটা হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি তো 1 ইঞ্চি চিটাগং থেকে এসেছেন, তারপর আপনার নাম রাফেল। তো সবকিছু মানে আপনার চিটাগংবাসীর জন্য এবং সবার জন্যই আপনি বলেন যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম, আমি রাস্তা লাচির সাথে, এটা চিটাগংয়ের ভাষায় বলতে হবে। সলিডে রেডিও ফুর্তি, আমি রাসেল আসছি সবসময় সঙ্গে, অনরা ফোনন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বললেন অবশ্য বুঝিনি। আমার মনে হয় যে আমি যা বলছি তাই বলতেন, মানে রাসেলটা খালি কমন পড়েছে আমার। রাসেলটা চিটাগংয়ে রাসেলই বলে, কারণ নামের কোনো তো চেঞ্জ হয় না। রাইট। আমি একজন এটা শুনছিলাম যে এরকম টাইপের, যে মানে একজন বলেছিলেন এরকম টাইপের যে সৌদি আরবে সবকিছু আরবিতে হয়, শুধু আজানটা বাংলায় হয়। তো এরকম চিটাগংয়ে সবকিছু চিটাগংয়ের ভাষায় হলেও আমার রাসেল নামটা কিন্তু একদম বুঝতে পেরেছি ওটা। এনিওয়েজ, আর কি কি ঘটে, মানে ভয়ঙ্কর কিছু ঘটনা? এবং আপনাদের এইখানেই এই যে চারপাশে এত ঘটনা ঘটছে, সেখানেই আপনারা ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন। আচ্ছা, আর কি কি ঘটে আমি শুনি। এরপর আমি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ নিয়ে মানে কাহিনীটি বলছি। তো বিজ্ঞান অনুষদে রাসেল ভাই যারা দায়িত্ব পালন করেন গার্ড, কারণ বেশিরভাগ কাহিনী রাতে হয় এবং রাতে সাধারণত গার্ড ছাড়া ওখানে তৃতীয় কিংবা অন্য কোনো ব্যক্তি থাকে না। তো দেখা যাচ্ছে যে ক্লাসরুমের চাবি চাই গার্ডের কাছে। তো একবার এক গার্ড নাকি ঘুমাচ্ছিল একটা বেঞ্চিতে, তো কে বা কারা সে ওর মানে কনিষ্ঠ আঙ্গুল ধরে শুধু টান দিচ্ছে। হ্যাঁ, মানে টান দিচ্ছে। তো উনি ভাবছেন মানে মানে কোনো হয়তো ঝামেলা কিংবা স্বপ্ন দেখছেন। তো উনি একটু নড়ে চড়ে উঠে আবার শুয়ে যান। তো কিছুক্ষণ পর দেখা যায় আবার টান দিচ্ছে এবং একটা শব্দ আসে যে চাবি চাই, চাবি। রাইট। তো উনি কেন চাবি দিবে এটা বলার পর আরেকটা শব্দ আসে, মানে চাবি চাই, চাবি। তো উনি নাকি একটা চাবি দিয়ে দেন। চাবি দেওয়ার পর দেখা যাচ্ছে যে ক্লাসরুমে পড়ার শব্দ হচ্ছে এবং উনি যে ইয়াতে টুলটাতে শুয়েছিলেন ওখান থেকে ওনাকে বারবার টান দিচ্ছিল। দ্যাট মিনস যে তুমি এটা ছেড়ে দাও, এটা আমাদের কাজে লাগবে। এবং উনি ওই টুলটা ছেড়ে দিয়ে যখন পাশে শেষ মানে অন্য একটা জায়গায় শুলেন, তখন কিন্তু আর তার পা ধরে কেউ টান দেয়নি। তার মানে বোঝা গেল রাসেল ভাই মানে ওখানকার মানে যারা পড়াশোনা করে ওই টুলটা হয়তো ওদের দরকার ছিল। এবং এরপর থেকে গার্ডটি ভুলেও যদি ওখানে শুয়ে যেত, ওর আঙ্গুল ধরে টান দিত। মাঝে মাঝে হয়তো অনেক খেয়াল করতেন না, শুয়ে যেতেন। কিংবা একের সময় এক এক ধরনের গার্ড আসে, তো সবাই তো আর জানে না, স্পেশালি যারা নতুন আসে ওদের সাথে এই ব্যাপারটা খুব বেশি পরিমাণে ঘটে। ওকে, সো আপনারা এই যে এগুলোকে ছোটবেলা থেকে জানতেন সবকিছু, যে এখানে এরকম ধরনের ঘটনাগুলো ঘটে বা এরকম কিছু? আসলে আমার তো বেড়ে ওঠা, যেটা আগে বলেছিলাম ওখানে, তো ওই কাহিনীগুলো মানে আমার নিজের সাথেও কিছুটা ঘটেছে। তারপরে শোনা কিংবা ওখানকার যারা গার্ড, কখনো যদি ওদের সাথে দেখা হতো কিংবা বিভিন্ন ভাবে আমরা তথ্যগুলো পেয়ে থাকি কিংবা সংগ্রহ। তো কোনো সময় এরকম হয় যে একা রাতের বেলায় ফেরার সময় মনে হয় যে একা না, মানে ফেরা ঠিক হবে না, ডেফিনেটলি মনে হয়। ইভেন কিছুদিন আগেও আমি নিজে ফুটেছিলাম, শুনছিলাম। তো আমি নিজে শোনার মানে মাধ্যমে এতটাই ভিতরে ঢুকে গেছি, কিংবা ওদিন আমার সাথে বাইরে একটা মানে বাজে ঘটনা ঘটে। আমি একটু বাইরে যাওয়ার দরকার ছিল, আমি ভয় আর বাইরে যাইনি। আমার মনে হচ্ছে সামহাও বাইরে গেলে কোনো একটা বিপদ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। ওকে, আমরা কিন্তু আপনার কাছে আবারও আসবো, তবে আপাতত আমরা একটু SMS এবং আমরা ফেসবুকে যাব। আমি দেখতে পাচ্ছি জ্যাকলিন নাটোর থেকে আমাদের SMS করেছেন, সুমন নাটোর থেকে, লিটন চিটাগং থেকে আমাদের SMS করেছেন। আমরা চিটাগংয়ে আরো SMS চাই। আচ্ছা, আমরা আরো চাই, কারণ চিটাগংয়ে আমাদের এখন তো একজন অতিথি আছেন, যিনি অনেক ঝামেলা সত্ত্বেও আমাদের এখানে আছেন। এবং মানে কি বলবো যে ঢাকায় এসে
কেউ এতটুকু সময় দিবেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আর কি। তানিশা আমাদের এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে, আমাদেরকে আসমিনা ওয়াপদা খুলনা থেকে এসএমএস করেছেন, অর্চি আমাদের এখানে এসএমএস করেছেন আমি দেখতে পাচ্ছি, জিহাদ আমাদেরকে, এছাড়াও জ্যাকলিন নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন, আশিকুল আমাদের এসএমএস করেছেন এবং অনেকদিন পর তিনি প্রথম শুনছেন জন্য ওয়েলকাম ব্যাক। খালিদ আমাদের এসএমএস করেছেন এবং তিনিও অনেকদিন পরে শুনছেন। লিটন মিরপুর থেকে লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুড ডে, স্পেশালি ঈদে ব্যাপার তিনি এটা বলেছেন। ওকে, ঈদিতে আমাদের এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে, মানিক আমাদের এসএমএস করেছেন মুকিত এবং শিমু নেত্রকোনা থেকে, ইহাম আমাদের এসএমএস করেছেন ঝিনাইদহ থেকে। এছাড়াও আরো অনেকেই আছেন। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, পেজ দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। এছাড়াও আমি রেখেছি সাব্বির ইমন, আমাদের ইসলাম ইমন আমাদের লিখেছেন যে আজকে তিনি প্রথম শুনছেন এবং খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং বুদ্ধাসমকে বেছে নেওয়ার জন্য, এবং আপনারা আশা করছি আপনি ভবিষ্যতেও মানে আগামী সপ্তাহ থেকে রেগুলার হয়ে যাবেন। শোয়েব চৌধুরী আমাদের সাথে আছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি প্রশান্ত, এছাড়াও সাকিব আহমেদ আমাদের সাথে রয়েছেন MD আলিয়া হাসান, এছাড়াও রয়েছেন আমাদের এখানে সোহানুল ইসলাম নিহিল, এছাড়াও ইয়াসিন আরাফাত আমাদের সাথে আছেন, জাহিদুল ইসলাম তন্ময়, মাহমুদ হুসাইন ফেরদৌস, এছাড়াও স্মিতা সরকার কাঞ্জি, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাজন কান্তিনাথ, এছাড়াও আরো অনেকেই আমাদের সাথে রয়েছেন এবং আশা করছি যে বাকি সময়টাও আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা আপনার ভালো লাগছে না, এটা অবশ্যই জানাবেন। এবং যারা ঈদে বাড়ি যাচ্ছেন, বাড়ি থেকে যখন ফিরবেন তখন রিটার্ন টিকিটের সাথে সাথে অনেকগুলো ঘটনাও নিয়ে ফিরবেন, আশা করছি সেটাই। আমরা চলে যাব আমাদের একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি সাথেই থাকবেন। Stay tuned, Radio Furti, and don't stop the Furti. আসসালামু আলাইকুম, আমি শুভ ঝিনাইদহ থেকে বলছি। তো সরাসরি আমি আমার ঘটনায় চলে যেতে রাসেল ভাই, শুরুতেই বলে রাখি আমি এখনো জিম করা পুলিশটা করি, আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি নাই। তো আমার একটি ছোট্ট একটি ঘটনা আমি তাদের সাথে শেয়ার করছি। রাসেল ভাই, আমি তো শুরুতেই বলেছি আমি পুলিশ। তো রাত্রে যে জিনিসটা ঘটছে, আমি যখন ঘুমিয়ে থাকতাম, তো আমার বাবা মা এখনো পর্যন্ত আমাদের ঘরে বারান্দায় শোয়, কারণ আমাকে দিয়ে তারা ভরসা করতে পারে না। রাত্রে দেখা যাচ্ছে আমি রুমের ভিতরে শুয়ে আছি, হঠাৎ করে বাবা মা উঠে দেখে রুমের ভিতর থেকে দরজা লক করা, কিন্তু আমি রুমে নাই। তো যখন আমাকে খুঁজছে, হয়তো বাসার পিছনে বা সাইডে কোনো বাঁশ ঝাড়ের নিচে বা বাথরুমের সাইডে আমাকে পড়ে থাকতে দেখা যেত, অথবা অ্যাবনর্মাল অবস্থায় বসে থাকতে দেখা যেত। কিন্তু পরবর্তীতে এগুলো যখন আমাকে জিজ্ঞাসা করা হতো, আমি আসলে কিছুই বলতে পারতাম না, কারণ আমার এটা কিছু মনে থাকতো না। আমার কাছে মানে স্বপ্নের মতো মনে হইতো, ঠিক আছে? তো আমার নিজেরই অবাক লাগতো। তো একদিন রাত্রের ঘটনা, সেদিন আমাবস্যা রাত, প্রচন্ড রাত। আমার সম্ভবত আমি বাড়িতে আমার দাদির কাছে শুই। তো দাদি আত্মীয় বাসায় বেড়াতে গিয়েছিল, আমি দাদির বাসায় একা শুয়েছিলাম। তো এটা 2013 সালে 14 ফেব্রুয়ারি আগের রাতে, মানে 13 ফেব্রুয়ারি রাতে। তো হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি যে আমি বিছানা থেকে উঠলাম। বিছানা থেকে ওঠার পরে আমার শরীরের গায়ে একটি খ্যান্ড গেঞ্জি ছিল, গেঞ্জিটা খুলে ফেললাম, আর পরনে যে প্যান্টটা ছিল প্যান্টটা খুললাম, ভিতরে আমার একটা হাফ প্যান্ট পরনে ছিল। তো এই অবস্থায় আমি দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেলাম। সকাল ভাই বলে রাখি, এই অমাবস্যার রাত্রে কিন্তু আমার যেন কেন যেন মনে হচ্ছে যে আমি দিনের বেলায় বেরিয়েছি, আমার কাছে সবকিছু পরিষ্কার মনে হচ্ছে। তো তারপরে হাঁটতে হাঁটতে আমাদের বাসা থেকে 5-7 মিনিট হাঁটলেই আমাদের গোরস্থান। তো গোরস্থানের ভিতরে আমি হাঁটতে হাঁটতে গেলাম, যার পরে সমস্ত গোরস্থানের ভিতরে আমি ঘোরাফেরা করলাম। ঘোরাফেরার পরে হঠাৎ দেখলাম একটি কবরস্থানের পাশে একটি গোলাপ ফুলের গাছ এবং অনেক পরিমাণ গোলাপ ফুল। এবার আসেন ভাই, আর একটা কথা বলে রাখি, আমাদের কবরস্থানে কোনো গোলাপ ফুলের গাছ নেই। তো সেখান থেকে আমি একটা গোলাপ নিলাম। গোলাপ ফুল নেওয়ার পরে আমি আমাদের কবরস্থানের প্রাচীরের উপর উঠলাম। প্রাচীরের উপর উঠার সাথে সাথে প্রাচীরের উপর থেকে যখন লাফ দিলাম, অটোমেটিকলি আমি শূন্য ভেসে যাচ্ছি। মানে কি বলবো, আমি বাতাসের মতো শূন্য ভেসে আছি। এইভাবে ভাসতে 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 আমি যখন ভাসছি, তখন আমার নিচে আমি দেখতেছি অনেক সাপ,
এবং হিংস্র জন্তু আমাকে আক্রমণ করার জন্য নিচের থেকে নিচ দিক থেকে লাভ দিচ্ছে, কিন্তু আমাকে ছুঁতে পারছে না। আমি ভাসতে ভাসতে ঠিক আমাদের বাড়ির সামনে যেয়ে গেলাম। তারপরে গোলাপ ফুলটা নিয়ে আমি আমার দাদির রুমের ভিতরে ঢুকে গোলাপ ফুলটা আমার একটা ডায়েরির পাতার ভিতরে রেখে আমি ওভাবে ঘুমিয়ে পড়লাম। রাসেল ভাই, আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমার প্রচন্ড পরিমাণ শরীর ব্যথা। আমি আসলে বোঝাতে পারবো না, এত পরিমাণ ব্যথা আমি নিতে পারছি না। তো হঠাৎ আমার মনে হলো স্বপ্নের কথা, একটু 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 মনে হলো। তারপরে হঠাৎ করে মনে হলো গোলাপ ফুলের কথাটা। তো রাসেল ভাই, আশ্চর্যের বিষয় এটা যে ঠিক তখন আমি আমার ডায়েরিটা খুলে গোলাপ ফুল পাই নাই, কিন্তু গোলাপ ফুলের 7 থেকে 8টা পাপড়ি, এবং সে পাপড়িতে এখনো মানে শিশির বিন্দু লেগে আছে এমন পাপড়ি পেয়েছিলাম, এবং সেই গোলাপ ফুলের পাপড়ি আজও আমার কাছে আছে রাসেল ভাই। তারপর থেকে আমার ভিতর আরেকটি পরিবর্তন লক্ষ্য দেয়। আসলে কোথাও কোনো কিছু ঘটলে বা আমার আত্মীয় স্বজনদের ভিতর বিপদ আপদ বা কোনো একটা অনুষ্ঠান ঘটলে আমি আগের থেকে বুঝতে পারি। আরেকটা রাসেল ভাই, আমি যখন গাড়িতে চলাফেরা করি রোডে, হাইওয়েতে, তখন কখনো যদি গাড়িতে বসে আমার মনের ভিতরে এমন হয় যে গাড়িটা আজকে অ্যাক্সিডেন্ট করবে, তো রাসেল ভাই আসলে অ্যাক্সিডেন্ট করবেই। আমার লাইফে এমন 3 দিন ঘটেছে যেদিন আমি গাড়িতে বসেছি এবং ভাবছি যে অ্যাক্সিডেন্ট করবো, সেদিন গাড়িটা অ্যাক্সিডেন্ট করবো। পরপর আমার লাইফে 3 দিন এমন ঘটবে। ধন্যবাদ সবাইকে। News FM. The night comes alive with Brahmin Form. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং ঘড়িতে সময় রাত 1টা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং আজকে ঈদের আগের শেষ ভূত এফএম হচ্ছে, এবং এরপরে যেটা আমরা শুনবো সেটা ঈদের পরে শুনবো। সো আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা এত রাত জেগে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সাথে বাকি সময়টুকুও থাকবেন, এবং ভূত এফএমের প্রতি যাদের অসম্ভব রকমের ভালোবাসা, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো একটা ঘটনা পড়বো। এই ঘটনাটিও আজকে ঘটনার দিক দিয়ে চিন্তা করতে গেলে চিটাগং এর পাল্লাটা একটু ভারী। এই ঘটনাটাও চিটাগং থেকে এসেছে। এই ঘটনাটা কিছু কিছু ওয়ার্ড সংক্ষেপে লেখা, সো আমার পড়তে একটু ঝামেলা হতে পারে, বাট আমি আশা করছি যে আমি এটার জন্য প্রিপেয়ার্ড ছিলাম না, বাট ঘটনাটা বেশ ভালোই, তো আমি ভাবলাম যে পড়ে ফেলে আপনাদের জন্য। সো ঘটনাটা পড়ছি, আশা করছি যে আপনাদের ভালো লাগবে। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি টুনা ফ্রম চিটাগং, ভালো আছেন? অ্যাবসলিউটলি আপনি ভালোর দলে। যাই হোক, আমি টুনা অ্যান্ড আমি স্টুডিওতে আসতে পারবো না, তাই লিখতে বসা। আমার লাইফের অনেক ইনসিডেন্ট আছে, হয়তো সেগুলো ভয়ের, বাট কখনো ভাবিনি যে এগুলো লিখতে হবে কাউকে। সো আমি লিখছি বিকজ কেউ যেন আর তার আপনজনদের সাথে এমন না করে। আমি আবারও বলছি, উনি লিখছেন এই কারণেই যে কেউ যেন তার আপনজনদের সাথে এরকম না করে। কেন কিরকম করে? সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের যে এফেক্ট, এই এফেক্টটা যে সাফার করে সেই ভালো জানে, এবং সেটা আসলে কতটা ভয়াবহ হতে পারে তার ঘটনায়, সেটাই আমরা এখন শুনবো। 2003-এ আমি এসএসসিতে সায়েন্স থেকে 4.755 পেয়েছিলাম, এবং এটা ভিলেজের একটা স্কুল ছিল। কিছুদিন পর আমি শহরের একটা ভালো কলেজে চান্স পেলাম, যেটা কিনা একটা গার্লস কলেজ ছিল, এবং সেখানে ফার্স্ট আমি থাকার জন্য হোস্টেল পাইনি, তাই আমি একটা রিলেটিভের বাসায় ছিলাম। দেন হোস্টেলে উঠলাম কিছুদিন পর, আর এরপর নিউ প্লেস অ্যান্ড নিউ রুমমেট, বাট আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না এই কারণেই। এবং ফার্স্ট ইয়ার ফাইনাল দিলাম, সব ভালোই চলছিল, বাট সেকেন্ড ইয়ারে এসে কেন জানি আমার পড়তে ইচ্ছে করতো না। বই খুলে বসে থাকতাম, কিছুই মনে থাকতো না, এবং রেজাল্ট যেটা হলো সেটা হচ্ছে টেস্ট এক্সামে আমি ডি গ্রেড পেলাম। মানে সেটা খুব আমার কাছে ফানি মনে হচ্ছিল। যে কেউ বলবে যে হতেই পারে, এটা হয়তো পড়েনি এই জন্য এটা হয়েছে, তাই আম্মু খুব বকাবকি করলো এটার জন্য। দেন আমি ডিসাইড করলাম যে এইচএসসি দিব না। আম্মু অবাক, আমি নির্বিকার। তো আব্বু এবং আম্মু জোর করতে থাকলো, অ্যান্ড সাথে মারধরও চলতো। আমি
আমি অক্ষত আমি অকথ্য ভাষায় সবসময় গালাগালি করতাম। আম্মু আমাদের বাসায় কারো অসুখ হলে ডক্টরের কাছে নিয়ে যেত, তাই আম্মু আমাকে একজন চিটাগং মেডিকেল কলেজের মেন্টাল মানসিক রোগের চিকিৎসক আর কি তার কাছে নিয়ে গেলেন। আমি নাম বললামই না, বাট তিনি বললেন যে কিছুই হয়নি। বাট আমি জানি যে আমার ভেতরে কি চলছে। আমার থেকে আমার খেতে ভালো লাগতো, অ্যান্ড আমার প্রিয় আমার প্রিয় আব্বু আম্মুকে আমার সহ্য হতো না। আমার খেতে ভালো লাগতো না, তারপরে ভালো লাগতো, তারপরে একটা সো বুঝতে আসলে খুব সমস্যা হচ্ছে। যাই হোক, আমার খেতে ভালো লাগতো না, অ্যান্ড আমার প্রিয় আব্বু আম্মুকে আমার সহ্য হতো না। শুধু কাঁদতাম। একদিন তো মানে বইপত্র অ্যান্ড কাপড় চোপড় গুছিয়ে নিলাম, চলে যাব বাসা থেকে। কোচিং এর কথা বলে বের হলাম এবং হোস্টেলে চলে গেলাম। একদিন পর আসলাম এবং চলছে এক্সাম, মানে দিনও চলে যাচ্ছে ঠিক এইভাবেই, এবং এক্সাম আসছে। হয়তো আমি আমার কষ্ট গুছিয়ে লিখতে পারছি না। যাই হোক, কোনো মতে এক্সাম দিলাম। এভরিডে আমি ঝগড়া করছি এবং যেটা নিয়ে অ্যান্ড খাওয়া দাওয়া বন্ধ আমার ছিল এবং আছে, এবং একদিন বা 2 দিন পরে আমি খাই এবং গ্র্যাজুয়ালি আমার মাথা থেকে চুল পড়তে শুরু করলো এবং মাথায় দাগ দেখা দেওয়ার উপক্রম হলো। এবং আমি বুঝাতে পারছি না, বাট আমার সারাদিন আমি ভূতের মতো বসে থাকতাম। রেজাল্ট দিল এবং আমি বি গ্রেড পেলাম। এরপর আরো বেড়ে গেল আমার অস্থিরতা। আমি লেখাপড়া টোটালি অফ করে দিলাম। অবস্থা টোটালি মানে আরো ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল, এবং আব্বু আমাদের ওখানকার একজন হুজুরের কাছে আমাকে নিয়ে গেলেন এবং উনি বললেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমার আব্বু আম্মু এগুলো জাদুবিদ্যায় কোনোই বিলিভ করতেন না, এবং আগেই বলেছি তারা আমাকে মেন্টাল পেশেন্ট মনে করতেন এবং একজন মেন্টাল ডক্টরও সেই কারণে দেখানো হয়েছিল। বাট তিনিও কিন্তু আমাকে ভালোই বলেছিলেন, যদিও এগুলো আমাকে জানানো হয়েছিল আরো অনেক পরে। যাই হোক, ওই হুজুর বলল যে এটা একটা মগা জিন দিয়ে করানো হয়েছে। এটা অলমোস্ট তখন 3 বছর হয়ে গেছে, এবং উনি বললেন যে আমি যাতে আমার লাইফে ভালো কিছু করতে না পারি সেটার জন্যই এরকম একটা, এবং আমার সবকিছুর বদলে যেন অস্থিরতা বেড়ে যায় সেটার জন্য এটা করা হয়েছে। এবং যারা এই ব্ল্যাক ম্যাজিকটি করেছে তারা আমার চুল নিয়েছে এবং আমার পায়ের মাটি নিয়েছে, খুব ডিফিকাল্ট। আমার খাবারের উচ্ছিষ্ট নিয়েছে। আব্বু বিলিভ করলো, বাট আরো একজন হুজুরকে দেখালো। সেইম কথাই সেই হুজুরটিও বললো, এবং আব্বু ওনাদেরকে দিয়ে আমার এটা কাটালো। উনি আমাকে কিছু পানি দিলেন অ্যান্ড কিছু তেল দিলেন মাথায় দেওয়ার জন্য। আমার আস্তে আস্তে চুল পড়া কমে গেল অ্যান্ড অস্থিরতাটাও মোটামুটি। বাট কারা রেসপন্সিবল সেটা উনি বললেন না। হুজুররা নাম বলেন না, বিকজ এটা মানা আছে ওনাদের। এখন আমি বুঝতে পারছি যে আমার তখন আর মানে 100%-এর মধ্যে 20% ছিল হচ্ছে ভালোটা। পাবলিক ইউনিভার্সিটিতে আব্বু ফর্ম তুললো, বাট আব্বু ফর্ম বাট আমাকে নিতে পারলো না। আমি পড়বই না। আচ্ছা, ফর্ম তুললো বাট আমাকে নিতে পারলো না, আমি পড়বই না। টাইম ছিল চলে যাচ্ছিল এবং ভর্তির না পেরে আব্বু অনার্সের ফর্ম নিল আমাকে না বলেই একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আমি যোগ্য ছিলাম, যদিও ওই পাবলিক ইউনিভার্সিটিতে হয়তো ভর্তি পরীক্ষা দিয়ে আমি চান্স পেয়ে যেতাম। কিছুদিন পর আমার ক্লাস স্টার্ট হলো। আমাকে যেভাবে ঠিক মানে পড়াশোনা যেভাবে চলে ঠিক সেভাবে আব্বু আমাকে নিয়ে গেল এবং চলছিল সবকিছু। খুবই স্পেলিং এর ঝামেলা। আমি খুবই সরি যে আমার বারবার করে আটকে যাচ্ছে। আমি এটা জানতাম না, এবং 3 মাস পরে আমি বললাম যে আমি পারবো না, আমি প্রাইভেটেও পড়তে পারবো না। আম্মুকে দিয়ে বলালাম এবং আমি ওনার কাছে আমাকে নিয়ে যেতে চাইলেন, বাট আমি যাইনি। আম্মু অনেক বলে আমাকে ওনার কাছে নিয়ে যেতে চাইলেন, কোনো একজনের কাছে, এবং আমি যাইনি। ট্রুলি আমাকে বাইরের থেকে দেখে সবাই এটা বুঝতে পারতো না। যাই হোক, আমি আর বাকিটুকু না পড়ে আমি বরং বলে দিই, উঠতে খুবই অসুবিধা হচ্ছে, যে
ধীরে 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 তারা আরো চিকিৎসা করলেন এবং একটা সময়ে তিনি আর একজনের কাছে গেলেন যিনি তার যিনি তার সমস্ত ব্যাপারটা ধরতে পারলেন এবং তিনি বললেন যে সব মানে হুজুর যারা আছেন তারা বলে যে রিলেটিভদের মধ্যেই কেউ এটা করেছে এবং এটা রিলেটিভদের মধ্যে কিভাবে করেছে সেটা তারা পরে উদ্ধার করতে পেরেছেন। সেই ঘটনাটা বেশ ভালো ছিল, বাট আমি দেখতে পাচ্ছি যে এটা পড়াটা খুব, আমি রিয়েলি সরি। বাট আমি একটা জিনিস যে জন্য এটা পড়লাম সেটা হচ্ছে যে আসলে ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস যে জিনিসটা নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর একটা জিনিস নিয়ে ট্রাই করা উচিত না। আর কখনোই মানে কোনো মানুষের ক্ষতি করার মধ্যে কোনো ভালো কিছু থাকতে পারে না এবং কোনো মানুষের ক্ষতি করলে মানে আমরা সাধারণত ক্ষতি করি কি জন্য, আমাদের কিছুটা লাভ হবে সেজন্য, যে অন্য জনকে ক্ষতিগ্রস্ত দেখতে পারলে হয়তো লাভ মানে মানে আমার ভালো লাগবে যাকে আমি অপছন্দ করি, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু যে একবার এরকম একটা ঘটনা শুনেছিলাম যে কোনো একজনকে বলা হয়েছিল যে তোমাকে যে কোনো একটা কিছু করা হবে, তোমাকে একটা বিরাট একটা মানে তোমার জীবনে একটা বর বা এরকম টাইপের কিছু একটা আসবে যেটা তোমাকে দেয়া হবে, কিন্তু এটা একটা শর্ত আছে, সেটা হচ্ছে তোমার যে প্রতিবেশী সেই প্রতিবেশী তুমি যা পাবা তার ডাবল পাবে। তখন সেই লোক নাকি বলেছিল আমার একটা চোখ অন্ধ করে দাও। এই যে আক্রোশ, এই যে মানুষের প্রতি মানুষের এই যে ছোটখাটো ব্যাপার থেকে ধীরে ধীরে ঘনিয়ে ওঠা, এই যে ক্রোধ রাগ এই সমস্ত ধীরে ধীরে যে এইদিকে চলে যায়। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমরা যতটা কথা বলছি, লাস্ট উইকেও অনেকে এসেছিলেন এবং তারাও বলেছেন, এবং এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। আমার মনে হয় যে এটা নিয়ে ট্রাই করা উচিত, আপনি বিশ্বাস করলেও ট্রাই করা উচিত না, বিশ্বাস না করলেও ট্রাই করা উচিত না। যাই হোক, আমরা একটু SMS পড়ে আসি এবং আমাদের এখানে বেশ অনেকে SMS করেছেন। পাপড়ি এবং ফুয়াদ আমাদের ফুটের গলি থেকে SMS করেছেন, তারা সবাই মিলে শুনছেন এবং তিনি বলছেন ঘটনাগুলো দারুণ, কিন্তু আমি জাস্ট পড়তে পারলাম না, আমি সরি সেজন্য। আমাদেরকে মেহাল আহমেদ SMS করেছেন এবং তিনিও স্টোরিগুলোর প্রশংসা করেছেন। অর্চি আমাদের ঢাকা থেকে SMS করেছেন, স্থানীয় আমাদের SMS করেছেন জুয়েল, এছাড়াও সুমনা আমাদের SMS করেছেন অনামিকা ফরিদপুর থেকে, এছাড়াও আমাদের এখানে SMS করেছেন ফিজু, আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আমাদেরকে হবিগঞ্জ থেকে SMS করেছেন, নাহিদ আমাদের সাথে আছেন এবং মেহেদি হাসান আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন রিমা ময়মনসিং থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন রাব্বি আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সাথে আরিফ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি পান্না, ঈদ মোবারক জানাচ্ছেন অগ্রিম, দ্বারা আমাদের সাথে রয়েছেন মিরপুর থেকে এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জুয়েল সহ আরো অনেকে। আমরা চলে যাবো আবারও আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের বলতেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি শান এসেছি ঢাকা থেকে। শুনি আপনার ঘটনা। এখন আমি যে ইনসিডেন্টটা শেয়ার করব এটা বেসিক্যালি আমার ফ্রেন্ড আরিফের কাছ থেকে শোনা। তার আগে আমি একটু ভূমিকা বলে নেই, সেটা হচ্ছে যে আপনারা জানি না কেউ বিশ্বাস করেন না কিনা, কিন্তু অনেকবার জেনে আলোচনা হয়েছে যে মৃত মানুষ ফিরে আসে। আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয় যে মৃত মানুষ আসলে সামনে ফিরে আসতে পারে? যদি আপনি এরকম একটা ঘটনা বলবেন, তারপরে আমি বলছি যে আপনার নিজের কি মনে হয়। আমার মনে হয় খুব ক্লোজ কেউ থাকলে, যেমন আমার খুবই যদি খুব ক্লোজ কেউ থাকে, সে মারা যাওয়ার পরও আমার মনে হয় তাকে সামনাসামনি দেখা সম্ভব। আপনার এটা মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় এরকম শুধু ক্লোজ কেউ না, আবার যদি মানে এখন আমি যে ইনসিডেন্টটা শেয়ার করবো এটা কিন্তু ক্লোজ কেউ ছিল না স্যার, তারপর সে সামনে তাহলে আমরা ইনসিডেন্টটা শুনে তারপর আবার আলোচনা করি। জি প্লিজ বলেন। আরিফের সাথে, মানে আরিফ আমার ফ্রেন্ড, ও আমার কাছে এটা শেয়ার করেছিল এবং ওর সাথেই ঘটে যায় এই ঘটনাটি। এটা ঘটে 2004 সালে। আচ্ছা। তো ওরা কামারপাড়ায় বাড়ি করে, ঢাকার পাশে উত্তরের দিকে কামারপাড়া। তো এখন যতটা কামারপাড়া উন্নত তখন ততটা উন্নত ছিল না। তো একবার মানে ওরা যখন বাড়ি করার পরে মানে থাকা শুরু করলো। তো একদিন এলাকার একটা ছেলের সাথে, ওর চেয়ে বয়স 2 বছর ছোট হবে, মানে ছোট মানে কথা কাটাকাটি নিয়ে তর্কাতর্কি করতে করতে একটা পর্যায়ে ঝগড়া হয়ে যায়। একটা পর্যায়ে যেটা করে ওই ছেলেটা আরিফ আমার ফ্রেন্ডকে থাপ্পড় মেরে বসে। আচ্ছা। তো রিপ্লাইতে আরিফ ওকে কিছু মারধর করে এবং পরে যেটা হয় এলাকায় একটা সালিশ বা বিচার ধরনের কিছু হয় এবং বিচারে এই ছোট ছেলেটাকে দোষী বলা হয়। ওর বাবা মা ওকে মারধর করে। আনফরচুনেটলি যে কোনো কারণেই হোক সেদিন রাতে সে ছেলেটি সুইসাইড করে। আচ্ছা। তো এর 1 মাস পরের ঘটনা। এর মধ্যে আরিফ ওই ছেলেটা সুইসাইড করার জন্য নিজেকে অনেকটা দায়ী মনে করছিল, হয়তো আমার সাথে এই ধরনের ঘটে যাওয়ার কারণেই হয়তো ওই সুইসাইডটা করলো। আসলে সেরকম কিছু ছিল কিনা একমাত্র আল্লাহই জানেন। এর 1 মাস পরের ঘটনা।
আরিফ প্রায় রাত 1টার দিকে বাসায় ফিরছে। তো কামারপাড়া থেকে যে আবদুল্লাপুর থেকে কামারপাড়া ফিরতে ওর মানে খুব ভালো কোনো কমিউনিকেশন সিস্টেম ছিল না। তো ওর অনেকখানি হাঁটতে হবে, প্রায় 40 মিনিটের মতো হাঁটতে হবে। হাঁটছে, যেহেতু বৃষ্টি হচ্ছে সেদিন রাতে, ও বাসা থেকে 15 মিনিট দূরে আছে। এই অবস্থায় রাস্তা একটু কাটা রাস্তা, হঠাৎ খেয়াল করলো ওর সামনে একটা সাপ। সাপ? হ্যাঁ, সাপ। তো দেখি একটু মানে ভয় পায় নাই, কারণ এই যে এই ধরনের এলাকায় সাপ থাকতেই পারে। অ্যাভয়েড করে সাইড দিয়ে চলে গেল সামনে হাঁটতে হাঁটতে। সামনে হাঁটতে হাঁটতে মানে কিছুদূর যাওয়ার পর দেখে রাস্তার মাঝখানে একটা গরু দাঁড়িয়ে আছে, এবং যার গলা কোনো দড়িও নেই। তো ও একটু এবার ভরকে যায়, কি ব্যাপার, রাস্তার মাঝখানে একটা গরু দাঁড়িয়ে আছে, এটা কার গরু, কোত্থেকে আসলো, বা কি আশেপাশে তো এরকম কোনো বাড়ি ঘর দেখা যাচ্ছে না যেখানে গরু থাকতে পারে। ও এটাকে অ্যাভয়েড করে চলে যায়। এর কিছুক্ষণ পর ও দূর থেকে দেখতে পায় যে মানে সামনে কেউ একজন মানে যে খাপটি মেরে বসে থাকে, যে ধরনের মানে হাঁটুর উপর মাথা বিছিয়ে যেভাবে বসে থাকে সেভাবে বসে আছে। বাট কাছে যেয়ে দেখে বেসিক্যালি এটা একটা কুকুর। আচ্ছা। তো এবার ও মনে করে যে আসলে কি আমার হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু আসলে তা না। আচ্ছা। এর কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে ওর বাসার খুব কাছাকাছি চলে আসে। বাসার থেকে প্রায় 2 মিনিট মানে হঠাৎ করে ওর পিছন থেকে ওর ঘাড়ে কেউ একজন হাত দেয়। আচ্ছা। ঘুরে যায়, আসে কেউ নাই। সো ভয় পেয়ে যায়, কি ব্যাপার, কি হলো। এবং যখন পিছনে ঘুরলো, পিছন থেকে ঘুরে যখন আবার সামনের দিকে ঘুরলো, ঘুরে দেখলো মানে এটা দেখার জন্য ডেফিনেটলি মানে কেউ প্রিপেয়ার থাকবে না। তো দেখলো যে ছেলেটা সুইসাইড করেছিল ওর সাথে ঝগড়া করার পরে, সেই ছেলেটি ওর সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা। এবং ও যেভাবে মানে ছেলেটা সুইসাইড করেছিল গলায় দড়ি দিয়ে, ও যখন ওর লাশ দেখতে গিয়েছিল গলায় দড়ি দিয়ে অবস্থায় ছেলেটার চেহারা যেরকম সব মনে ছিল। হ্যাঁ, মনে ছিল। 1 মাস আগের ঘটনা, ওর তো মনে থাকারই কথা যেহেতু ওর সাথে ঝগড়া হয়েছিল। সেম চেহারাটা নিয়ে ছেলেটি ওর সামনে দাঁড়িয়ে আছে, একদম অবিকল সেভাবে। হ্যাঁ, এবং যে স্পর্শটা পেয়েছে সেটা একদম মানুষের হাতের মতো স্পর্শ। হ্যাঁ, মানুষের হাতের মতো স্পর্শ। বাট ও বলেছে টাচটা ওর কাছে খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডা টাচ ছিল। আচ্ছা। তো ছেলেটা মানে সামনে দাঁড়িয়ে আছে, জিহ্বা বের করা, চোখ তো উল্টানো, বিকট চেহারা। এটা দেখে একটা চিৎকার দেয়, পেইন্ট হয়ে যায় সাথে সাথে। তো ওর বাসা থেকে মানে ও তখন সেলফোন ইউজ করতো না, ওর বাসা থেকে ওর জন্য ওয়েট করছে কখন বাসায় ফিরবে। তো বাসার মানুষ বের হয়ে আসে খুঁজতে খুঁজতে, দেখছে রাস্তায়, বাসা একটু সামনে, রাস্তায় উপরে আছে। আচ্ছা। এরপরে ওকে ধরে নিয়ে যায়, বাসায় নিয়ে যায়। পরদিন সকালে যখন ও মানে নর্মাল হয় তখন সবাইকে এগুলি বলে, বাসার মানুষকে বলে। বাট বাসার মানুষ জিনিসটা কাউকে না বলে করে কি, এলাকার হুজুরকে, ওই এলাকার একজন হুজুর আছে, মসজিদের হুজুর, উনি অনেকদিন যাবত এই এলাকায় প্রায় 20-25 বছর যাবত, ওনাকে ব্যাপারটা শেয়ার করে। উনি বলে যে মানে হয়তো ওই যে ছেলেটা সুইসাইড করেছিল, নাম হচ্ছে জাকির। জাকির হয়তো মানে ওর উপর কোনো একটা ধরো ক্ষোভ বা এই ধরনের কিছু একটা ছিল, যার জন্য ওকে এই ধরনের ভয় দেখিয়েছে। এবং ওকে বলে যে তুমি একটা কাজ করবা, নেক্সট ফ্রাইডেতে জুম্মার নামাজের পরে ওর কবরের সামনে দিয়ে ওর কাছে একটু দোয়াদুরি করে কবরটা জিয়ারত করে একটু ক্ষমা এই ধরনের কিছু চেয়ে নেয়া। তো মানে আসলে কি এই ধরনের কোনো কিছু সম্ভব কিনা, কোনো মৃত ব্যক্তির সামনে চলে আসা। বাট এটা যে হ্যালুসিনেশন ছিল না, এটা কনফার্ম, এটা একদম 100% কনফার্ম না? শিওর। এবং কারণ ও টাচ পেয়েছে, এটা বড় কিছু না, ঘাড়ে টাচ পেয়েছে। আচ্ছা, কিছু কিন্তু কথা হয়নি দুজনের মধ্যে? কোনো কথা হয়নি। ওর কোনো কথা হয়? পিছন ফিরে যখন আবার সামনের দিকে ফিরলো, ওর থেকে মাত্র 1 হাত দূরে দাঁড়িয়ে আছে। এবং ও মানে এটা তো আসলে ও নিজে তো যেহেতু আমার কাছে বলেছে, মানে ও সবচেয়ে ভালো বলতে পারতো। মানে একটু ভয়ঙ্কর কোনো দৃশ্য হয় না। 1 মাস আগে ওর সাথে ঝগড়া হওয়া ছেলেরা সুইসাইড করে মারা যায়, এবং সেই মুহূর্তে সে ছেলেটা ওর সামনে ঠিক ওই অবস্থায় দাঁড়িয়ে আছে, একটু ভয়ঙ্কর কোনো কিছু হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা মানে আপনি নিজে কি মনে করেন যে আপনার সামনে যদি হঠাৎ করে এই মুহূর্তে যারা শুনছেন আমাকে, তাদেরকে জিজ্ঞেস করছে যে আপনার সামনে যদি হঠাৎ করে এরকম একজন মানুষ এসে সামনে দাঁড়ায়, যে যাকে আপনি একসময় চিনতেন এবং যিনি এই পৃথিবীতে আর বাস করেন না, সেই মানুষটি আপনার সামনে এসে দাঁড়ায় এবং আপনার সাথে কথা বলতে চায় বা কমিউনিকেট করতে চায় আপনার সাথে, মানে ব্যাপারটা কেমন? আসলে ব্যাপারটা ভয়ঙ্কর তো বটেই, ব্যাপারটা বেশ অস্বাভাবিক। এবং আমার মনে হয় না যে কেউ এই ব্যাপারটাতে রাজি হবেন। আপনাদের কেউ কিরকম আছেন যে খুবই পছন্দের কোনো মানুষও যদি আসেন সামনে এবং তিনি যদি এসে কথা বলতে চান, তাহলে আপনি কথা বলবেন? এটা হতে পারে আপনার প্রিয় মিউজিশিয়ান হতে পারেন, আপনার প্রিয় অ্যাক্টর হতে পারেন, আপনার যে কেউ। আমি যারা মিউজিক পছন্দ করেন তাদেরকে বলি যে কোনো
মিউজিশিয়ানই হয়তো আপনার সামনে আসলো, আপনার সবসময় পাগল ছিলেন তার জন্য, তিনি এসে তার সাথে কমিউনিকেট করতে আপনি কি চাইবেন, মানে যেই হোক না কেন, বা খুব পরিচিত কেউ, বন্ধু, আমার মনে হয় না। আসলে মানুষ যখন এই জগৎ থেকে অন্য একটা জগতে চলে যায়, তখন সেই মানুষটা এই যে অতিক্রম করার একটা এই যে অতিক্রম করে আরেকটা জগতে চলে যাওয়া, তারপরে সেই মানুষটাকে সামনাসামনি দেখার ব্যাপারটা মনে হয় কেউ কল্পনা করতে পারে না। আমার তাই মনে হয় আপনারা নিশ্চয়ই সেটা অবশ্যই আমাদের জানাতে পারবেন। এবং আমি অনেকের কাছে শুনেছি আপনারা এমনিতে ইউটিউবে খোঁজ নিতে পারেন, দেখতে পারেন, আপনারা গুগল করে দেখতে পারেন, এবং আপনারা দেখবেন যে অনেকেই এই ব্যাপারে অনেক মতামত দিয়েছেন, এটার উপরে অনেকেই মতামত দিয়েছেন। অনেকে এরকমও বলেছেন যে কম বয়সী মানুষ যখন মারা যান, তাদের অস্তিত্ব নাকি বেশি টের পাওয়া যায়। আপনারা দেখতে পারেন, ইন্টারনেটে আপনারা দেখতে পারেন যে কম বয়সী মানুষ যখন মারা যায়, তাদের অস্তিত্ব নাকি বেশি টের পাওয়া যায়। আবার যখন বেশি বয়স্ক মানুষ মারা যায়, তাদের অস্তিত্ব নাকি কম টের পাওয়া যায়। যারা হুট করে মারা যান বা এরকম যে সুইসাইড করেন, তাদের অস্তিত্ব নাকি প্রবলভাবে বা প্রখরভাবে পাওয়া যায়। আপনারা দেখতে পারেন এরকম নানান ধরনের মতামত রয়েছে। আমরা জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা, তবে আমাদের এক এক ধরনের মানুষের এক এক ধরনের বিশ্বাস রয়েছে, এবং সেই বিশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি, এবং সেই বিশ্বাসের কারণেই আমরা ভয় পাই, সেই বিশ্বাসের কারণে আমরা নির্ভীক হয়ে উঠি, সেই বিশ্বাসের কারণেই আমরা কোনো জিনিসকে হয়তো এড়িয়ে চলতে পারি। যাই হোক, আমরা আবারও একটা ব্রেকে যাবো, তবে তার আগে বলি, আমাদের যারা SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনকে টাইপ করুন 40F48050 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radio40.fm, which is BHWTFM@radio40FORTI.s। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটা আপনি এখানে এসে নিজে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা ফেসবুকে আমাদের পেজে যেতে চান, তারা চলে যান www.facebook.com/bhutafm.russell। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio 40 and don't stop the 40। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:44 শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে শরণ হোসেন লিখেছেন, রাসেল ভাই আমি এরকম ঘটনার সামনে পড়েছিলাম, অর্থাৎ ওই যে কোনো মানুষ যিনি মারা গেছেন কাছের বা দূরের, এবং তার সামনে আবার পড়ে যাওয়া, এবং তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। আমি কেস করছি যে আপনি ওইটার অবস্থায় বলছেন। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে মারুফ লিখেছেন ফেসবুকে, আমি খুব ভালো একটা ঘটনা পাঠিয়েছিলাম 1 বছর আগে, কিন্তু এতদিন সিলেক্ট হয়নি, হলে আমি স্টুডিওতে আসতাম। আপনার যদি ওই ঘটনা সিলেক্ট না হয়ে থাকে, তাহলে আপনি আরেকটা ঘটনা পাঠিয়ে ফেলতে পারেন আমাদেরকে। রাইট। আচ্ছা, SMS এর মধ্যেও আমি দেখেছি যে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। যেমন হাবিবা লিখেছেন যে আমার একজন আন্টি 2013 সালের 4 এপ্রিল মারা গিয়েছিলেন, কিন্তু ওনার উপস্থিতি আমি এখনো আমার আশেপাশে অনুভব করি। তিনি আমাকে খুব ভালোবাসতেন। বিন্দাস আমাদের লিখেছেন বিন্দাস সুজন লিখেছেন উত্তরা থেকে, যে রাসেল ভাই এমন একটা ইমেল পড়লেন যে আমার কান্না ধরে রাখতে পারলাম না। আই লাভ ইউ ভুতাফেম, আই লাভ ইউ মা, আই লাভ ইউ ভুতাফেম, এন্ড থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আতসী আমাদের SMS করেছেন, এবং খুব কাছের একজন যিনি বেঁচে আছেন কিনা তিনি জানেন না, মোস্ট প্রবাবলি তিনি আর নেই, বাট তার সাথে যদি আবার দেখা হতো তিনি খুশি হতেন। আমাদেরকে এছাড়াও লিখছেন সাজ্জাদ যে আমার ভাইকে একবার দেখার জন্য আমি রাতের পর রাত কতবার আশেপাশে অনেক ঘোরাফেরা করেছি, বাট এখন তার দেখা পাইনি। অনেকেই দেখতে চান মৃত আত্মীয় স্বজনদের, এটা আমি আগেও শুনেছি যে অনেকের এরকম ইচ্ছে থাকে যে আত্মীয় স্বজনগুলো পৃথিবী থেকে চলে গেছেন, তাদের সঙ্গে আরো এক মুহূর্তের জন্য যে দেখা হতো, তাহলে হয়তো বেশ ভালোই হতো। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে SMS করছেন। দেখতে পাচ্ছি রিপন আশুলিয়া থেকে আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে সৈয়দ লাইল, আমাদের শাকিল SMS করেছেন আমাদের এখানে অর্চি, এছাড়াও রিয়াদ আমাদের এখানে SMS করেছেন, আসাদ চট্টগ্রাম থেকে SMS করেছেন, এবং আমাদেরকে বলছেন যে তার বন্ধু আলমাইন খানের সঙ্গে তিনি ভুতাফেম শুনছেন। যাই হোক, আমরা আমাদের যে অতিথি চিটাগং থেকে এসেছেন তার সঙ্গে আমরা একটু কথা বলি। আপনি তো অনেক কিছুই বললেন, এবং আমাদের আসলে শেষ করারও সময় হয়ে গেছে।
আপনার আর কিছু কি বলার ছিল যে ওখানে আরো কিছু ভয়ঙ্কর কিছু দেখেছেন কিনা বা এরকম? হ্যাঁ, রাসেল ভাই শুভেচ্ছা আরেকবার। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খণ্ড বিখণ্ড বিভিন্ন অলৌকিক কাহিনী শেয়ার করছিলাম। তো এখন আমি যে কাহিনীটি শেয়ার করব সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা স্বনামধন্য প্রসিদ্ধ ভবন। সঙ্গত কারণে আমি নাম উল্লেখ করছি না। জি, নাম না নাম- বলা বেটার। নাম- ইউনিভার্সিটি নাম না বললে আরো ভালো হতে চাক, আপনি নাম না বললে বেটার। আমি নাম বলছি না। হুম। তো ওই ভবনটি যখন প্রতিষ্ঠিত করা হয় তখন এর মালিককে স্বপ্ন দেখানো হয়েছিল যে আপনি যদি একটি তাজা এবং সুন্দর ছেলে এটার জন্য বলি না দেন তাহলে হুম। আপনার বিল্ডিংটি খুব একটা স্থায়িত্বশীল হবে না কিংবা এটা কর্মক্ষম হবে না। আচ্ছা। তো সত্যি রাসেল ভাই ওই মানে মালিক যিনি এটা তৈরি করেছিলেন উনি হয়তো কাজটি করেননি কিংবা ওনার পক্ষে সম্ভব ছিল না। সেটা সম্ভব না হ্যাঁ, আসলে। সম্ভব না। তো আলটিমেটলি ওই বিল্ডিং এর মানে স্থায়িত্বটা খুব বেশি দিন হয়নি। হুম। বিল্ডিংটা কিন্তু ঠিকই টিকে আছে এবং সুন্দর, বাট ওখানে কোনো এক অজানা কারণে ওখানে হয়তো ক্লাস হয় না কিংবা মানুষ যায় না কিংবা যে কোনো প্রবলেমটা ওখানে ক্রিয়েট হয়। দেখা যাচ্ছে সবকিছুই ঠিক আছে কিন্তু এটা সবসময় তালা মারা থাকে। তো এটা আমার কাছে এখন পর্যন্ত আসলে খুব একটা রহস্যময়, মানে কিন্তু ফাইন্ড আউট করা যায়নি কেন এমন পরিস্থিতি হচ্ছে। ওকে, সো আর কিছু? হ্যাঁ, অবশ্যই। আরেকটা আমি স্টোরি শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেয়ার করার সময় অবশ্য না। আচ্ছা আচ্ছা, ছোট্ট করে শুনি। একটু ছোট্ট করে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফরোমান হল বরাবর জি অনেক বড় একটা ল্যাম্পপোস্ট ছিল জি। এবং ওখানে সবসময় ফ্লাড লাইট দেওয়া হতো। হুম হুম। এবং আমি মসজিদের যে স্টোরিটা শেয়ার করেছিলাম অনেকটা তারই মতো। তো ওখানেও লাইট দিলে কোনো এক অজানা কারণে লাইটটি মানে দেওয়ার মাত্রই ফিউজ দেখা যাচ্ছে যে কোনো হলে গন্ডগোল, কোনো এক কারণে বিকালবেলা লাইটটা দিয়েছে সন্ধ্যার সময় আর জ্বলছে না ও এবং আচ্ছা, এত দ্রুত এত দ্রুত। এবং ওই লাইট বরাবর এই প্রমাণ হলের মানে 333, 233, 133 এবং 433-এ পরপর 4 বছরে 4 জনের মানে ফাঁসি দেয় 4 জন আচ্ছা, ছাত্র। আমরা এগুলো সব অবশ্য এত ডিটেল না জানলে ভালো হতো। আচ্ছা, এনিওয়েজ, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আপনাদের ঘটনা শেয়ার করার জন্য এবং কষ্ট করে চিটাগং থেকে এই পর্যন্ত এসে আপনার ঘটনা শেয়ার করার জন্য। অ্যান্ড আশা করছি যেভাবে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করলেন আমাদের জন্য এবং আপনাদের আবার ফিরে যাবেন কালকে চিটাগংয়ে খুব নিরাপদে আপনারা ফেরেন সেটাই আশা করব। অ্যান্ড ঘড়ির সময় রাত 1:50 আমাদের বিদায় নিতে হবে আসলে। এবং যাওয়ার আগে আপনাদের সবার জন্য থাকলো অগ্রিম ঈদের শুভেচ্ছা। যেখানেই যান না কেন ঈদের সময় আমরা সবাই যাই আপনজনের কাছে, ঘরে ফিরি আমরা। এবং আমার মনে হয় যে একটু নিরাপদে ফেরা উচিত এবং এই ব্যাপারে একটু আপনারা সতর্ক থাকবেন। আমার সেটা মনে হয় যে মানে আমরা যেরকম মনে করি না যে আমরা যে ভূত film শুনছি ঠিক একইভাবে, যেমন মানে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ভয় আছে, ঠিক সেইভাবে আমরা দেখতে পাই না হয়তো কিন্তু সবসময় আমাদের চারপাশে বা আমাদের মাঝে আইন কিন্তু আছে। সুতরাং আইন কানুন ভুলে গেলে একেবারে চলবে না। সাবধানে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছান। খুব চমৎকার ঈদ করে আবার ফিরে আসুন এবং ঈদের ফিরে আসার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে নিয়ে আসুন আপনাদের যেখানে যাচ্ছেন সেখান থেকে যত বেশি শুনতে পারেন ঘটনা, সেই ঘটনাগুলো নিয়ে আসুন আমাদের জন্য এবং পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং সেই প্রত্যাশাতে থাকলাম। আশা করছি যে আপনাদের সাথে আবারও কথা হবে এবং অবশ্যই 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 আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.sm, which is bhwtsm@radiofurti.sm। 22 তারিখে আবারও আপনাদের সাথে কথা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।